অনেকেই মনে করে থাকেন যে হিজামা মানে হচ্ছে সিঙ্গা লাগানো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হিজামা সম্পূর্ণ আলাদা একটা চিকিৎসা পদ্ধতি, সুন্নত ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি। হিজামা একটা ছোট আকারের সার্জিক্যাল চিকিৎসা যেখানে চামড়ার উপরে প্রথমে কাপ বসানো হয়। এর ভিতরে বাতাসটাকে স্পেশাল একটা যন্ত্রের মাধ্যমে বের করে নেওয়া হয়। ফলে কাপটা চামড়ার সাথে লেগে যায়। এভাবে কিছুক্ষণ রাখা হয়। তারপর কাপটা খুলে ব্লেড দিয়ে বা সার্জিক্যাল ব্লেড দিয়ে হালকা করে আঁচড় দেওয়া হয়। আবার কাপ লাগানো হলে ওখান থেকে রক্ত বের হয়ে আসে। এই রক্ত নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই রক্তের সাথে শরীরের কিছু উপাদান, যে উপাদানগুলো রক্তের সাথে খুব বেশি জমে গেলে আমরা অসুস্থ হই। আবার আমরা যখন অসুস্থ হই তখন আবার বাই প্রোডাক্ট হিসেবেও কিছু উপাদান তৈরি হয়। এই উভয় প্রকার দূষিত পদার্থকে হিজামার এই রক্তের সাথে বের করে আনা হয়। হাদিস শরীফে হিজামার ব্যাপারে অনেক কথা আছে। এরকম হাদিস আছে যে নিশ্চয় হিজামায় শেফা রয়েছে। আরেকটা হাদিস এরকম, আমি মেরাজের রাতে যত ফেরেশতাদের মধ্য দিয়ে অতিক্রম করেছি তাদের সবাই আমাকে বলেছে আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ দিন। হিজামার একটা বিশেষ উপকারিতা হলো সাধারণত হিজামা করলে কোনো ঔষধের প্রয়োজন হয় না। এই কারণে অন্যান্য চিকিৎসা পদ্ধতির পাশাপাশি একজন রোগী হিজামা করিয়ে যেতে পারেন অথবা একক চিকিৎসা হিসেবেও হিজামা চালাতে পারেন। হিজামা করতে আসলে তার ওষুধ বন্ধ করতে হবে এরকম কোনো বিষয় নাই। ঔষধের সাথে হিজামার কোনো বিরোধিতা নাই। আর এই কারণে অনেক চিকিৎসক এবং সাধারণ মানুষও হিজামা শিখতে আসছেন। চিকিৎসকরা তাদের প্রচলিত চিকিৎসার পাশাপাশি হিজামা করিয়ে থাকেন মানুষকে। আর যেহেতু ওষুধ লাগে না, সাধারণ মানুষও এটা আরেকজনকে করে দিতে পারেন ভালো করে শিখলে। এজন্য আমরা চাচ্ছি যে মানুষ যদি ভালো করে শিখে নেয়, আরও অনেক জায়গায় হিজামা সেন্টার হয়, তাহলে মানুষ আরও সহজে সেবা নিতে পারবে, অনেক সহজে মানুষের কষ্ট লাঘব হবে। এজন্যই আমরা আমাদের চেম্বারে হিজামা চিকিৎসার পাশাপাশি হিজামা ট্রেনিংও করিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিকের আজকের পর্বে আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলামিন আলম আপনাদের সাথে আছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, দেখছেন আজকের পর্বটা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। কিছু মানুষ অনেক কথাই বলে, অনেক কিছু নিয়েই অনেক কথা বলে। যেমন শরীরে কেউ কাপিং করলো, কাপিং করে টেনে রক্ত বের করে বললো যে এটা কি কোনো ট্রিটমেন্ট হলো, এটা কি কোনো চিকিৎসা? আবার কেউ কেউ বলে এটাকে অলৌকিক চিকিৎসা, আবার কেউ বলে এটাকে কুসংস্কার, আবার কেউ বলে এটার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, কোনো কিছুই নেই। আসলে হিজামা কি, আর হিজামা বা কেনই, আর হিজামা বা আমরা কেনই করছি বা কেনই করব? এর কি আসলেই কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, যুক্তি আছে, বা এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে যেই কারণে কি এটাকে আমরা সায়েন্টিফিক বলতে পারি, বা এমন কোনো জার্নালে এটা প্রকাশিত হয়েছে, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে? আমরা কিন্তু কিছুই জানি না। আমাদের দেশে প্রচলিতভাবে বাংলাদেশে এখন অনেক হিজামা সেন্টার হয়েছে, হিজামা করছেন, হিজামা করাচ্ছেন অনেকে, হিজামার ট্রেনিং চলছে, অনেক কিছুই হচ্ছে, মানুষ ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেক কিছুই করছেন। কিন্তু আসলেই বাস্তবে এটার যৌক্তিকতা কতটুকু এবং এটার গ্রহণযোগ্যতা কতটুকু? দর্শক, আজকে আমরা কথা বলবো হিজামা নিয়ে, হিজামার বিস্তারিত নিয়ে কথা বলার চেষ্টা করবো। এই জন্য আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানিয়েছি শফিকুল ইসলাম বাজিদকে, যে নিজে একজন ট্রেন করে, হিজামা যারা নতুন শিখছে তাদেরকে ট্রেন করেন, এবং সে নিজেও হিজামা করে, তার একটা চেম্বার আছে, সেখানে হিজামা করে। তো তার কাছে অনেক মানুষ যায়, পেশেন্ট যায়। আমরা তার সমস্ত ঘটনাগুলো, কথাগুলোকে শুনবো, জানবো হিজামা কি, কেন, কিভাবে, এইটাতে। বাজিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাম্প্রতিক স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। মূল প্রশ্ন যেটা, একবারে সরাসরি প্রশ্ন, এই যে হিজামা হিজামা হিজামা, এইটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? আমি অ্যাপার্ট ফ্রম ইসলামিক কনসেপ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাকে একদিকে রাখলাম, হাদিসের উপরে কোনো কথা নেই, আমরা ওই আলোচনাতে যেতে চাচ্ছি না। আমরা যদি জেনারেলাইজ জায়গা থেকে দেখি যে এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, কেন মানুষ হিজামা করবে, কেন প্রয়োজন? যখন আমরা অসুস্থ হই তো স্বাভাবিকভাবে আমাদের চিকিৎসা দরকার। চিকিৎসা পদ্ধতি অনেকগুলো আছে। আমার মাথা ব্যথা হলো বা আমার গ্যাস্ট্রিক হলো, ডায়াবেটিস হলো, তো আমি সুস্থ হওয়ার জন্য আমি অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে পারি, হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি, ইউনানি চিকিৎসা করতে পারি। এগুলো এক একটা চিকিৎসা পদ্ধতি। এমনিভাবে হিজামাও কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, এখন এইটাকে যদি আমরা চিন্তা করি যে এটা আসলে মানে অবৈজ্ঞানিক কিনা, এখন বিজ্ঞানের ভিত্তিটা কি? প্রমাণের উপর ডিপেন্ডেন্ট। প্রমাণ করতে পারলে বলে এটা মেনে নেবে আমরা। কারণ হিজামার উপকারিতাটা ডেফিনেটলি অনেকভাবেই প্রমাণিত। প্রমাণ করার জন্য একটা হচ্ছে আপনার থিওরিটিক্যালি আমি প্রমাণ করলাম, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি আপনাকে চিকিৎসা করে প্রমাণ করলাম যে আপনি সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না। তো এই দুইটাতেই ব্যাপকভাবেই গ্রহণযোগ্য হিজামা সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশে না। এখন আমি যদি দেখি যে থিওরিটিক্যালি যদি চিন্তা করি হিজামা করে মানুষ উপকার পাচ্ছে কিনা বা হিজামা আসলেই বিজ্ঞানসম্মত কিনা, তো যে কোনো একটা ওষুধ যখন বাজারে আসে,
আসলে সায়েন্স নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি হয় আমাদের মডার্ন মেডিসিন, যেটা আমরা বলি অ্যালোপ্যাথিতে। তো অ্যালোপ্যাথিতে অ্যালোপ্যাথি চিকিৎসা শাস্ত্র, যেটা আমাদের দেশে আমরা এমবিবিএস ডাক্তাররা যেটা প্র্যাকটিস করেন, এফসিপিএস এই ডাক্তাররা যেটা করেন, এখন ওনারা যে কোনো একটা জিনিস যদি বাজারে মানে এটাকে ওপেন করতে চান, ছাড়তে চান, অনেক বেশি গবেষণা করতে হয়। যেমন একটা ওষুধ ছাড়বেন বা একটা টিকা ছাড়বেন, তো এর পিছনে অনেক ধরনের মেহনত থাকে, অনেক ধরনের জার্নির পরে এটা বাজারে আসে। এখন হিজামার ক্ষেত্রে আমরা যদি দেখি যে হিজামা নিয়ে এই জাতীয় কিছু কাজ হয়েছে, বাইরের দেশে অনেক হয়েছে, বাংলাদেশে এখনো ওইভাবে হয়নি। তবে আমি একাডেমিক্যালি যদি বলতে চাই, আমি আপনাকে বলছি একটা চিকিৎসা আপনি প্র্যাকটিক্যালি যদি আমি প্রমাণ করতে চাই যেটা এটা ভালো চিকিৎসা, এটা উপকারী চিকিৎসা, সেজন্য আপনাকে যথেষ্ট রিসার্চ লাগবে প্র্যাকটিক্যালি যাওয়ার ক্ষেত্রে। আপনি যখন মানুষকে বলবেন যে এটা করেন, এই চিকিৎসা করেন, ভালো হবেন। এখন এই যে জার্নালে প্রকাশিত রিসার্চগুলা, বিভিন্ন কেস স্টাডি, বিভিন্ন এরকম জার্নাল যখন প্রকাশিত হয়, দুনিয়ার অনেকগুলা বিখ্যাত কিছু জার্নাল আছে, পাবমেড, এনআইএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তারপর রিসার্চ গেট, এই মানে কয়েকটা খুব খুব প্রসিদ্ধ আর কি। তো ওই সমস্ত জায়গায় জাস্ট আমরা যদি এইটা একটা লিখে সার্চ দিই যে হিজামার সাইন্টিফিক ব্যাখ্যা, হ্যাঁ, সাইন্টিফিক বেসিস অফ হিজামা, ইজ হিজামা সাইন্টিফিক, তো ওখানে দেখবেন প্রচুর এরকম রিসার্চ পাওয়া যাবে আসলে হিজামা সাইন্টিফিক। এটা গেলো মানে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি যদি আমি দেখি যে প্রচুর রোগী আসতেছে, তাকে হিজামা করতেছে সে বিভিন্ন রোগের জন্যে, সাপোজ ধরেন তার একটা মাসল পেইন হলো, তার মাথা ব্যথা হলো, বা তার অন্যান্য যে কোনো সমস্যা, হিজামা করতেছে, ভালো হচ্ছে। আমি প্র্যাকটিক্যাল প্রমাণও এটা ইজি, আর থিওরিটিক্যাল প্রমাণ তো আছেই, এটা আসলেই সাইন্টিফিক। এখন যারা মানে যাদের হচ্ছে আপনার সন্দেহ থাকতে পারে, স্বাভাবিকভাবে একটা মানে সন্দেহ হচ্ছে, তো সেটা দেখলেই পারে। না, ব্যাপারটা কি এরকম প্লাসিবো ইফেক্টের মতো হয়ে গেল যে না, আমি একটা জায়গায় ডাক্তারের কাছে গেলাম, আসলে ডাক্তার কি ট্রিটমেন্ট করলো না করলো জানি না, একটা আটার ময়দার লাড্ডু খাওয়াই দিল, আমি মনে করলাম যে হ্যাঁ অনেক কিছু খাইয়েছে বা ভালো কিছু, আর বাসায় এসে মনে করলাম ভালো হয়ে গেলাম। ব্যাপারটা কি এরকমই হয় নাকি? এরকম না, কারণ হলো যে রিসার্চের আরেকটা উপাদান, আরেকটা সিস্টেম এটাও আছে যে ধরেন হিজামাতে মেইনলি কাজ কি দিয়ে করা হয়, রক্ত নিয়ে করা হয়, রক্ত বের করা হয় শরীর থেকে। তো আমরা যেটা বলি মানুষকে যে হিজামার দ্বারা কি করা হয়, যেটা হিজামা কিভাবে কাজ করে, এটার একটা ব্যাখ্যায় অনেকগুলো থিওরি আছে। যে আপনি বলতেছেন যে আমরা যখন ডাক্তারের কাছে যাই, মাথার রোগের জন্য একরকম ওষুধ দেয়, একই ব্যক্তি পেটের রোগ নিয়ে গেলে তাকে অন্যরকম ওষুধ দিবে। এই ব্যক্তি যখন হাঁটু ব্যথা বা কোমর ব্যথা নিয়ে আরেক ডাক্তারের কাছে যাবে, উনি আবার অন্যরকম ওষুধ দিবেন। 3 ডিপার্টমেন্ট আলাদা, ও ডাক্তার ধরবেনই না, এক মাথার ডাক্তার পেট ধরবেন না, পেটের ডাক্তার হাঁটু ধরবেন না, ওষুধ আলাদা হবে, ইঞ্জেকশন আলাদা হবে। হিজামার ক্ষেত্রে আমরা যেটা করতেছি, স্কিনের মধ্যে কাপ বসাচ্ছি, স্কিনের মধ্যে কাপ বসিয়ে এখানে জাস্ট চামড়ার ঠিক নিচের স্তরের দ্বিতীয়, মানে আমাদের চামড়ার কয়েকটা স্তর আছে, তো দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস, ডার্মিস, নিজের স্তরটা হচ্ছে ডার্মিস। তো ওইখানকার যে রক্তনালীগুলো আছে, ওখান থেকে রক্তটা বের করা হয়। এই রক্তের মধ্যে আমাদের দূষিত উপাদানগুলো বেশি থাকে, রক্তের মধ্যে থাকবে। আমরা হাসপাতালে যে টেস্ট করাতে যাই, স্বাভাবিক কিছু টেস্ট থাকে, ধরেন কমন টেস্ট আমরা দেখি যে ব্লাড সুগার টেস্ট করে, যার ডায়াবেটিস আছে সে বেশি পায়, ডায়াবেটিস মানে ব্লাড সুগারটা তার আছে, কোলেস্টেরল বেশি পাওয়া গেল, ক্রিয়েটিনিন বেশি পাওয়া গেলো, এগুলো উপাদান, এগুলো রক্তের মধ্যে থাকে, এগুলো আমাদের প্রত্যেকেরই আছে, এটা থাকবেই, অবশ্যই থাকবে। কথা হলো বেশি বা কম হয়েছে কিনা। যদি বেশিরভাগ দেখা যায় ও রক্তের মধ্যে উপাদানটা বেড়ে গেছে, যে কারণে বেড়ে গিয়ে সে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয়েছে, বা রোগ হয়েছে একটা, আমাদের ধরুন একটা মানুষের কিডনি রোগ হয়ে গেছে, তার এখন রক্তের মধ্যে অনেকগুলো উপাদান বেড়ে যাবে, যেহেতু কিডনি একটা মানে ফিল্টারের মতো কাজ করে আমাদের বডিতে, অনেক দূষিত উপাদানকে সে বের করে দেয়, ছেঁকে ফিল্টার করে প্রস্রাবের সাথে। এখন এইটা কি আসলে সাইন্টিফিক কিনা এটা বোঝার জন্য অলরেডি অনেকগুলা টেস্ট হয়েছে দেশের বাইরে, লিবিয়াতে, সিরিয়াতে হয়েছে, বা আরও কিছু দেশে, এবং এটা জানালেও পাওয়া যায়, আপনারা পাবেন খুঁজলে। তো এখন আমরা হাসপাতালে রক্ত দিই, আমাদের এই ভেনাস ব্লাড, শিরা থেকে রক্তটা দেই, একই ব্যক্তির শিরার রক্ত নিয়ে দেখা গেল তার কোলেস্টেরল এত, তার ব্লাড সুগার লেভেল এত, এই ব্যক্তিরই একই সময় যদি হিজামা করে রক্তটা টেস্ট করা হয়েছে অলরেডি, দেখা গেছে এইখানে ওই উপাদানগুলাই আরো বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। শিরার রক্তে ছিল তুলনামূলক কম, আর হিজামার রক্তে ছিল আর একটু বেশি পাওয়া গেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে হিজামার মাধ্যমে এই যে দূষিত উপাদানগুলো আছে এটা বের করা হয়। আর এটা বলার ক্ষেত্রে যেটা আমরা ভুল করি, বা আমাদের হিজামা থেরাপিস্টরা ভাই বোনেরা যেটা করেন, আমরা একটু মানে ওভার হাইলাইট করে ফেলি, বদ রক্ত বের করা হয়, দূষিত রক্ত বের করা হয়।
তো বলার ক্ষেত্রে যদি আমরা একটু পরিমিত শব্দ চয়ন করি, কারণ আমরা যখন একটা মানুষকে একটা বিষয়ের ব্যাপারে দাওয়াত দিব, একটা বিষয়কে সমাজে প্রতিষ্ঠিত করতে যাব, তো আমাকে এমনভাবে বলা উচিত যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তো এইটা একটা উপায় যে কেউ যদি দেখতে চায় যে আসলে হিজামার কিছু বের হয় কিনা। খালি চোখে আমি দেখি রক্তই বের হয়, কিন্তু এটা আসলে সাইন্টিফিক, এটা এভাবে টেস্ট করে বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা, রোগী তো সুস্থ হচ্ছে। এটা যদি প্লাসিবোই হতো, প্লাসিবো হইলেও তো করা উচিত, কারণ রোগী সুস্থ হচ্ছে। যদিও প্লাসিবো না, আপনি আমার কাছে চিকিৎসার জন্য আসেন, আমি তো ফু দিয়েও আপনাকে সুস্থ করে ফেলতে পারি, যথেষ্ট। রোগী চাই সুস্থতা, সে দেখে না সে কি দিয়ে সুস্থ হয়েছে। আচ্ছা, এখানে মূল একটা আলোচনার বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে বাংলাদেশের ট্রিটমেন্টের ক্যাটাগরি যে হোমিওপ্যাথ আর হচ্ছে এলোপ্যাথ দুইটা। তো বাংলাদেশে এরকম কিছু আছেন ডাক্তার যারা এমবিবিএস করেছেন বা আরও আপার ডিগ্রি নিয়েছেন এবং তারা হোমিওপ্যাথকে ফোকাস করে এলোপ্যাথির সাথে সিনক্রোনাইজ করেছেন বা কম্বিনেশন করেছেন করে ট্রিটমেন্ট করছেন। এই জায়গাটাতে কি হিজামাতে কখনো হয়েছে যে না আমরা হিজামাও কিছু শিখলাম, শেখার পরে বা হিজামার প্র্যাকটিসও করছি, এটার সাথে যেটা রিসেন্ট যেই বা মানুষ যেটাকে চেনে সব এলোপ্যাথের যে ট্রিটমেন্টগুলো, এটাকে আমরা একসাথে এরকম কি কিছু করে কিনা? এখানে একটা বিষয় হলো, দেখেন, সর্বপ্রথম আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি একজন চিকিৎসক, রোগী আমার কাছে আসবে চিকিৎসার জন্য, সব রোগী কিন্তু আমি ধরতে পারবো না, এটা কেউই পারে না। কোনো ডাক্তার উনি যদি রোগীর ব্যাপারে কনফিডেন্ট না হন, ওই রোগী কিন্তু ধরবেন না উনি। গ্রাম অঞ্চলে যেটা দেখা যায়, একজন মানুষ অসুস্থ হলো, একজন মানুষ খুবই ধরেন সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট করলো, তাকে আশেপাশে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো, সেখানে ডাক্তার বলে যে যদি খুব বেশি সিরিয়াস হয় ধরবেন না, পাঠিয়ে দেন, যে জেলা সদরে নিয়ে যান। অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসলো জেলা সদরে, উনিও ধরলেন না, বলেন যে এটা ঢাকায় নিয়ে যান, বড় হাসপাতালে নিয়ে যান। এটা কেন করলেন? হয় রোগী খুব বেশি খারাপ অবস্থায় চলে গেছে, অথবা তার কাছে ওই পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। হিজামার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, হিজামাতে আমরা কিন্তু মানে অ্যাকিউট কন্ডিশন, মানে রোগী অনেক বেশি রোগ বেড়ে গেছে, রোগীর রোগ যখন অনেক বেশি বেড়ে যায় তখন তাকে ইমার্জেন্সি সাপোর্ট দেওয়া লাগবে। ইমার্জেন্সি সাপোর্টের জন্য টিল নাও বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে অ্যালোপ্যাথি। হ্যাঁ, এখন আমার কাছে যে রোগীটা আসবে, আমাকে তো এখন একজন চিকিৎসক, সে যদি আসলে একজন চিকিৎসক হয়, উনি তো এটা চিন্তা করবেন যে এই রোগীটা আমি ধরবো কিনা। রোগী উনি যে ওনার তো এই রোগী ধরা সম্বন্ধেও জ্ঞান রাখতে হবে, আবার রোগী কোন রোগীকে স্কিপ করবেন, কোন রোগী রেফারেল সিস্টেম বা যেটাই করে যে অমুক ডাক্তারের কাছে জানে, এটা করবেন, এটাও তো করবে। তো এখন আমরা যখন হিজামা করতে যে রোগীগুলো আসে, যেটা দেখা গেল যে একটা রোগীর অনেক বেশি দীর্ঘমেয়াদী সমস্যা, রোগ অনেক বেশি বেড়ে গেছে, একটা হচ্ছে ক্রনিক, একটা হচ্ছে অ্যাকিউট। দীর্ঘমেয়াদী রোগ মানে একটা চিকিৎসা, যেমন ধরেন হাঁপানি, অ্যাজমা, অনেক দিন ধরে তার মাথা ব্যথা হয়, এটার জন্য চমৎকার কাজ করে হিজামা। অ্যাকিউট কন্ডিশন, রোগী এখন ইনস্ট্যান্ট অনেক বেশি শ্বাসকষ্ট, অনেক বেশি বুকে ব্যথা, এই রোগীকে এখন বাস্তবসম্মতভাবে আমরা যদি চিন্তা করি, তাকে এখন ইমার্জেন্সি সাপোর্ট দিতে হবে, তার শরীরে কিছু ঢোকাইতে হবে। আমরা যে হাসপাতালে যাই, ডাক্তাররা হয় তাকে ইনজেকশন দেয়, হয় মানে ট্যাবলেট খাওয়ায়, তাকে ইমার্জেন্সি একটা মানে বাধ দেয় যে সে আগে সুস্থ হোক, মানে সাথে সাথে একটা সাপোর্টে তাকে সুস্থ করার চেষ্টা করে। হিজামার ক্ষেত্রে সেম। হিজামা তো আর আসলে, যদিও আমরা বলছি সুন্নত চিকিৎসা, সর্বোত্তম চিকিৎসা হাদিস শরীফের ভাষায়, কিন্তু আমরা এই রোগীগুলাকে ধরার ক্ষেত্রে অবশ্যই আমরা এটা একটা প্রোটোকল মেনটেন করি যে আমরা সব রোগী ধরি না, অ্যাকিউট কন্ডিশন আমরা ধরি না। হ্যাঁ, যদি কম্বিনেশন করা যেত তাহলে চমৎকার হতো। এখন অনেকেই আছেন এটা করতেছেন, বাংলাদেশে এটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক এমবিবিএস ডাক্তার হিজামা করতেছেন। তো উনিও বুঝতেছেন যে কোন রোগীটাকে আমি ওষুধ দিব, কোন রোগীটাকে আমি শুধু হিজামা করলে হয়ে যাবে, বাস, তাহলে রোগীরা পরিপূর্ণ ট্রিটমেন্ট পাইলো। আমাদের হিজামার ক্ষেত্রে একটা অনেক বড় কথা প্রচলিত আছে, হুজুররাই হিজামা করে সাধারণত, মানে যত পেশেন্ট আছে বা পেশেন্ট তো নয়, এখানে যত ট্রিটমেন্ট যারা করছেন সবাই হুজুর। মানে কি এটা কি কোনো রিলিজিয়াস ট্রিক যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সামনে ফোকাস করে হিজামাকে ব্যবসা হিসেবে এস্টাবলিশ করছি, এরকম কি বিষয়টা? বিষয়টা এরকম না, কারণ চিকিৎসা এমন একটা পেশা, আসলে এই পেশায় আপনার কাছে যদি আপনি অন্যান্য ধর্মের রোগীও যদি আসে, তাকে আমি চিকিৎসা করব, অন্য ধর্মের ডাক্তার কাছে আমাদের যেতে হয়। এখন হিজামার ক্ষেত্রে, হিজামা আসলে অনেকেই একটা হাদিস শরীফের ভাষায় এরকম একটা হাদিস আছে যে যত উপায়ে মানুষ চিকিৎসা করে সবচেয়ে উত্তম হচ্ছে হিজামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেছেন, তো যত ফেরেশতার সাথে দেখা হয়েছে প্রত্যেকেই বলছেন আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ দেন, আপনি আপনার উম্মতকে হিজামার কথা বলেন, হিজামা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারক হিজামা করাইছেন, অসংখ্যবার মাথায় করেছেন, ঘাড়ে করেছেন। তো এই একজন স্বাভাবিকভাবে একজন মুসলমান, একজন ধর্মপ্রাণ মুসলমান যখন এই বিষয়গুলো দেখেন, এই হাদিসগুলো পড়েন, তো স্বাভাবিকভাবে তার মধ্যে একটা আলাদা একটা চেতনা, আলাদা একটা মহব্বত কাজ করে যে আল্লাহ রাসূল এই চিকিৎসা করছেন, এটা কি চিকিৎসা। তো এইটার একটা আকর্ষণে মানুষ
এটা নিজেও অনেক সময় চিকিৎসা করাইতে চান প্লাস শিখতে চান। এখন যেহেতু হাদিস বা এই বিষয়গুলোর সাথে ওলামাই কেরাম বা অ্যাটলিস্ট ধর্মপ্রাণ মুসলমান বা আমরা যদি চিন্তা করি যে দাড়ি টুপিওয়ালা অনেক মানুষ যেহেতু এটার প্রতি বেশি আন্তরিক, ওনারা বেশি আসেন। বাকি এটাও ঠিক যে অন্য ধর্মের লোকজনও মানে চিকিৎসা করাতেও আসেন, ট্রেনিং করতেও আসেন, রোগী হিসেবেও আসেন। আমাদের আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত প্র্যাকটিস আমি যেটা দেখেছি, অনেক অমুসলমান মানে মুসলমান না তারা অন্য ধর্মের, তারা রোগী হিসেবে এসছে আমাদের চেম্বারে, অনেকে ট্রেনিং করেও গিয়েছে। হাদিসে আছে প্রমাণিত প্রুফ সবকিছু বুঝলাম, কিন্তু হাদিসে তো এই কথা নাই যে হিজমা করে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, এটা তো খেদমত হিসেবেই নিতে পারতো। তো না করে তাহলে কেন এটাকে একটা এস্টাবলিশড করে অনেক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে? এটা বিষয়টা কিরকম ভাবে ব্যালেন্স হতে পারে বিষয়টা? প্রথম কথা হলো ব্যবসায়িক, মানে আমরা যে বলি যে আপনি কি ব্যবসা শুরু করছেন, মানে ব্যবসাটা ভালো জিনিস, ব্যবসা খারাপ জিনিস না। ব্যবসা রিজিকের 10 ভাগের 9 ভাগ তো ব্যবসার মধ্যে। এখন হাদিস শরীফে এটা আছে হিজামা সর্বোত্তম চিকিৎসা, মানুষ হিজামা করে ভালো হচ্ছে। আমরা প্র্যাকটিক্যাল জীবনে যেটা দেখতেছি যে চমৎকার রেজাল্ট পাচ্ছে মানুষ। এখন যদি এটাকে এস্টাবলিশ করাইতে হয় আপনাকে থেরাপিস্ট তৈরি করা লাগবে। মানুষ তো একটা জায়গা থেকে শিখতে হবে, মানুষ এক জায়গা থেকে তো চিকিৎসা করতে হবে। তো চিকিৎসা করতে গেলে তো একটা জায়গা লাগবে। তো আলটিমেটলি এটা ব্যবসায়িকভাবে না হলে ওই আগ্রহটা তো তার থাকবে না, যে শেখাবে তারও আগ্রহ থাকবে না, যে বা যে চিকিৎসা করাবে। আলটিমেটলি এটা এই ওয়েতেই যেতে হবে, এই প্রসেসেই যেতে হবে। যেমন ধরুন আমরা যদি চিন্তা করি যে ইমাম সাহেবরা টাকা নিচ্ছেন কেন, বলতে পারেন যে আপনি তো ভালো কাজ, এটা তো অনেকের প্রশ্ন, ইমাম সাহেবরা হ্যাঁ আপনি কেন টাকা নিচ্ছেন, বা ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ে কেন নিচ্ছেন? হ্যাঁ ওনাদের নিশ্চয় ব্যাখ্যা আছে। তো কথা হলো যে কিছু ব্যক্তি যদি এখানে না থাকে তাহলে তো এটা নিয়ে কাজ করবে কে? তো এখানে বিষয়টা এরকম হলো যে ধরেন এরকম আরও হওয়া উচিত, হিজামা সেন্টার, চিকিৎসা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র আরও হওয়া উচিত, যাতে মানুষ সহজে শিখতে পারে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষের কাছে মানে মানুষের সেবায় দুর্গয় সেবাটা পৌঁছায় এরকম। কিন্তু হাদিস শরীফে এটা আছে যে হিজামা সর্বোত্তম চিকিৎসা। এখন অনেক কিছুই মানে নিষেধ, অনেক কিছুই। তো নিষেধ যেটা না সেটা আসলে কি শুদ্ধ কিনা এই ব্যাপারে তো ওলামায়ে কেরাম ফয়সালা দিবেন, বা ওনাদের সিদ্ধান্ত। তো ওনাদের যতটুকু সিদ্ধান্ত আমরা জানি বা শুনেছি যে না এটা করা যায়, কোনো সমস্যা নেই। হিজামা তো একটা ইনভেসিভ মানে অ্যাপ্রোচ বা টেকনিক যেটাই বলি না কেন, যেটাতে সরাসরি রক্ত বের হয়ে চলে আসছে। তো এরকম সরাসরি রক্ত বের হওয়া টেকনিকগুলোতে সাধারণত তো মেডিকেল সার্টিফিকেট প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত ব্যক্তিকেই করানো উচিত। সরাসরি আমরা যেটা দেখেছি বা যেটা দেখি যে এরকম অনুমোদন প্রাপ্ত যারা হিজামা করছে, অনেকেই করছে, বাংলাদেশে অনেকেই করছে, ঢাকার বাইরে অনেক জায়গায়, ম্যাক্সিমামের ক্ষেত্রে এরকম কোনো অনুমতি বা অনুমোদন প্রাপ্ত নেই বা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এটা কি আসলে নিরাপদ? এটাতে তো সেফটি হাইজিনের ইস্যু চলে আসে, ইনফেকশনের ইস্যু চলে আসে, বড় বড় মারাত্মক রোগ যেগুলো এইরকম ট্রান্সমিশন ভাবে ইনফেকশনের কারণে বা এইরকম প্র্যাকটিসের কারণে চলে আসে। তো এই জায়গা থেকে তারা মেডিকেল সার্টিফিকেট ছাড়া কিভাবে হিজামা প্র্যাকটিস করবে বা কিভাবে চলবে? এটা এখানে দুইটা বিষয় আপনার প্রশ্নের মধ্যে আমি পাচ্ছি। একটা হচ্ছে হিজামার প্রসেসটা, এটা রক্ত বের করা হচ্ছে, একটা হচ্ছে এটার সেফটি। হিজামার যে প্রসেসটা ধরেন আমাদের শরীরে অনেক সময় অনেক জায়গায় কেটে যায়, কেটে দেখবেন অটোমেটিকলি রক্ত বেরোচ্ছে। হয় আমি এখানে কাপড় দিয়ে একটা প্যাচ দিলাম, অথবা বেশি কেটে গেলে একটা সেলাই দিয়ে নিয়ে আসলাম, এটাভাবে রেখে দিলাম। আমরা দেখবেন হাসপাতালে রক্ত দিই, সেটা আমরা এক ব্যাগ রক্ত দিতে পারি কোনো পেশেন্টকে, অথবা আমরা বিভিন্ন টেস্ট করার জন্য বিভিন্ন হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য ব্লাড দিয়ে থাকি। তো খেয়াল করবেন আমরা যখন ব্লাড দিই শিরা থেকে, একটা পর্যায়ে মানে যে নার্স বা এই মেডিকেল প্রফেশনাল যে লোক উনি সিরিঞ্জ দিয়ে টান দিয়ে বের করেন। আর যখন আমরা হাসপাতালে রক্ত দিতে যাই রোগীকে, ব্লাড ডোনেশন যেটা, অটোমেটিক্যালি কিন্তু রক্তটা বন্ধ হয় না, ওনার সিরিঞ্জটা এখান থেকে উনি বের করতে হয়। মানে হলো শিরা। রক্ত মেইনলি দুই জায়গায়, মানে রক্ত মেইনলি হচ্ছে রক্তনালীতে থাকে। রক্তনালী বিভিন্ন রকম আছে আমাদের শরীরে, অনেক মোটা অনেক চিকন। তো মোটাটা যদি আমাদের শিরা ধমনী দুইটাই মোটা, উপরের দিকে শিরাটা থাকে, শিরা থেকে রক্ত নিচ্ছে। এখন হিজামার প্রথম কথা হলো হিজামার যে মেকানিজম, হিজামা যেভাবে করা হয়, হিজামাতে কোনো মোটা রক্তনালী কাটা যায় না, কোনো রক্তনালী কেটে যায় না, হালকা করে আঁচড় দেওয়া হয়। এতটাই সূক্ষ্ম, মানে হিজামা আসলে হাতের কাজ, এটা সত্য, আবার ব্রেইনেরও কাজ, কারণ আমি কাকে করব না এটা একটা বিষয়, পরে আলোচনায় আসতেছি। আমি যে হাতের কাজ চিন্তা করি, এখানে কাপ বসালাম, এখানে আমি এখন মানে আমরা হিজামার কাটাকাটি শব্দটা বলি না, কাটাকাটি মানে অনেক কেটে দেওয়া, রোগীরা ভয় পায়, আসলে কিন্তু কাটাকাটি না, আঁচড় দেওয়া। বিড়াল কি করে আঁচড় দেয়, বাঘ থাবা দেয়, ওইটা অনেক বেশি স্ট্রং একটা জিনিস। হিজামার ক্ষেত্রে হালকা করে আঁচড় দেওয়া হয়,
এটা এতটাই সূক্ষ্ম, এখানে হাতের মানে মুনশিয়ানা বলতে পারি, আঁচড় দেওয়ার পরে দেখবেন বেশিরভাগ জায়গায় কোনো রক্ত বেরোচ্ছে না। আচ্ছা, এখানে যখন আমি আবার কাপ বসাইলাম, বসে আবার সাকশন দেওয়া হলো, মানে কাপটা টান দেওয়া হলো, তখন এখান থেকে রক্ত বের হয়। ওকে, বের হচ্ছে। বের হওয়ার ফলে ওই যে দেখলাম যে রোগী হাসপাতালে রক্ত দিচ্ছে আরেকজনকে, ওই রক্ত কিন্তু দুজনেরই বেরোচ্ছে, হিজামার মাধ্যমে বেরোচ্ছে, ওই রোগীর ব্লাড ডোনেশনে ওনার রক্ত সিরিঞ্জ দিয়ে বেরোচ্ছে। ওই সিরিঞ্জ কিন্তু এক পর্যায়ে খুলতে হবে ব্যাগ ভরে গেলে, নাহলে কিন্তু সব বের হইতে থাকবে, কারণ এটা সরাসরি শিরা থেকে আসতেছে। হিজামার মাধ্যমে যে রক্তটা আসে এটা কিন্তু এক পর্যায়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, মানে এটা নির্দিষ্ট কিছু রক্তনালী, একদম কৈশিক জালিকা বলতে পারি আমরা, ক্যাপিলারি, সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী, চুলের চেয়েও সূক্ষ্ম। তো ওইখান থেকে মানে আমাদের ওই অংশে যতটুকু রক্ত ছিল সে এটা বের করে ফেলছে, বাস, আর কাজ নাই এখানে। মানে সরাসরি কোনো শিরাকে আমরা কাটি না, এই অ্যাক্সিডেন্ট এখানে ভয় নাই। তো এখানে গেল যে মানে সেফটিটা কতটুকু আসলে বের হয়, এটা অ্যাক্সিডেন্টের কোনো বিষয় না। হিজামা যদি সঠিকভাবে করে, আর ডেফিনেটলি যে কোনো বিদ্যা যদি আপনি ভালো করে করছেন, আপনি ভালো করে শিখতে হবে। একজন মানুষ যদি ভালো করে শিখে হিজামা করে, তার এই ভয় নাই, সে যেখানে শরীরে যেখানে হিজামা করুক। হ্যাঁ, কিছু নিষিদ্ধ বিষয় আছে, কিছু জায়গা আছে এখানে কাপ বসানো যাবে না, এখানে স্ক্র্যাচ করা যাবে না, এর বাইরে সে ভালো করে এই জিনিসটা করে, তো এখানে এই ভয়টা নাই। এক, দ্বিতীয়ত হলো এখন পেশেন্টের সেফটির বিষয়টা। এখন চিকিৎসা তো আসলে চিকিৎসকদের কাজ। চিকিৎসককে চিকিৎসক উনি যিনি রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত, রাষ্ট্রীয়ভাবে যে উনি হচ্ছে মানে ডিগ্রি প্রাপ্ত। যেমন আমাদের দেশে হিজামার এমবিবিএস বা বিডিএস যারা আছেন, ডেন্টাল সার্জন, ওনারা হচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসক। আমাদের দেশে হোমিওপ্যাথি আছে, আমাদের দেশে ইউনানিয়ান আয়ুর্বেদিক বোর্ড আছে, তিনটা আমাদের দেশে হচ্ছে কাউন্সিল আছে ওনাদের, ওনারা রেজিস্টার্ড চিকিৎসক হন। তো হিজামার ক্ষেত্রে এরকম তেমন কোনো এরকম এখনো কাউন্সিল হয় না, যদিও হিজামা অফিসিয়ালি ইউনানি চিকিৎসার অন্তর্ভুক্ত। তো এখন আমি যদি চিন্তা করি, আমরা যে ডাক্তারের কাছে যাই হাসপাতালে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের রোগ নির্ণয় করেন, রোগ নির্ণয় করে রোগের জন্য ওষুধ দেন। আমার জন্য এক ওষুধ, আপনার জন্য আরেক ওষুধ, বাচ্চার জন্য আরেক ওষুধ, সেম রোগ নিয়ে গেছে, ডোজ ভিন্ন হবে। কারণ কি, ওষুধ আমরা শরীরে ঢোকাচ্ছি, ঢোকানোর ক্ষেত্রে আমাকে মাত্রা বুঝতে হবে, কোন মাত্রায় কতটুকু খাবে, কি খাবে, এই ওষুধ খেলে কি মানে প্রতিক্রিয়া হতে পারে, এটাকে আবার মিনিমাইজ করার জন্য আবার কি ওষুধ দেওয়া লাগবে। তো ওষুধ ভিত্তিক যে চিকিৎসা, এটা কোনো শর্ট কোর্স নাই। ডিপ্লোমা 4.5 বছরের, অ্যালোপ্যাথিতে ডিপ্লোমা ওনারা এখন মানে কোনো করেন না, ব্যাচেলর 6 বছর 7 বছর লাগে বিডিএস এমবিবিএস হতে। হোমিওপ্যাথিতে 4.5 বছরের ডিপ্লোমা ডিগ্রি আছে, 6 বছরের ওখানে ব্যাচেলর আছে। ইউনানি আয়ুর্বেদিতে 6 বছরের ব্যাচেলর আছে, 4.5 বছরের ডিগ্রি আছে। আছে আপনার ইউনানিতে 4.5 বছরের ডিপ্লোমা আর 6 বছরের ধরেন ব্যাচেলর আছে। এখন এর পরে কিন্তু ওনারা চিকিৎসা দেওয়া শুরু করেন, কারণ ওনারা যে চিকিৎসা দিচ্ছেন এটা রোগীর শরীরে ঢোকানো হচ্ছে, ওষুধ বা ট্যাবলেট বা কিছু বা হালুয়া যেটাই বলি আমি। হিজামার ক্ষেত্রে আমরা কোনো কিছু ঢোকাচ্ছি না, জাস্ট বের করতেছি। এখন মানে কোনো রোগের জন্য মাথায় লাগাচ্ছি কাপ, ওখান থেকে রক্ত বেরোচ্ছে, কোনো রোগের জন্য আমি পিঠে লাগাচ্ছি, বুকে লাগাচ্ছি। এইখানে আমাদের মানে প্রয়োগ ক্ষেত্র অনেক কম, অনেক এখানে আমাদের ওষুধ, এখন চিকিৎসক দেখবেন অনেক ওষুধ নিয়ে পড়াশোনা করতে হয়, এখানে রিস্ক ফ্যাক্টর বেশি, যে কারণে দক্ষ চিকিৎসক হওয়ার পরে আপনাকে চিকিৎসা করতে হবে। হিজামার ক্ষেত্রে যেহেতু মানে আমরা বেসিক কিছু বিষয় আপনাকে জানা থাকতে হবে, যে কোন রোগীটা আপনি হিজামা করতে পারবেন না, কোথায় কাপ বসাতে পারবেন না, আর জাস্ট এই হাতের কাজটা যদি ভালো করে জানে, এই পর্যন্ত আমাদের কোনো মানে সারা দেশে এরকম পাওয়া যায় না যে তারা ভালো করে শিখছে কিন্তু শেখার পরে কোনো অ্যাক্সিডেন্ট তার দ্বারা হয়েছে। এটা তো কাজ বেশি না, কাজ তো অল্প, এটা কোনো মেজর কোনো সার্জারি না, কোনো ওষুধ খাওয়াচ্ছি না রোগীকে, জাস্ট স্ক্র্যাচ করবে, রক্ত বের করবে। রক্ত বের করবে মানে কি হালকা, এখানে অনেক বেশি রক্ত তো বের হয় না, এটাই তো। এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় এটা সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, তারপরেও যেহেতু চিকিৎসা যত বেশি একজন মানুষ জ্ঞান অর্জন করবে, চিকিৎসা লাইনে এসে যত বেশি পড়াশোনা করবে, তত বেশি দক্ষভাবে, তত বেশি নিরাপদভাবে সে চিকিৎসা করতে পারবে। এই হিসেবে অবশ্যই হিজামা চিকিৎসকদের হাতেই থাকা উচিত, এটা আমরাও বিশ্বাস করি, আমরাও বলি, আমরাও চাই যে চিকিৎসকরা এই সেক্টরে এগিয়ে আসুক। চিকিৎসকরা আসলে আলটিমেটলি অন্যরা এটা এখানে থাকতে পারবে, চলে যাবে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করে হিজামা সব রোগের ওষুধ, যে কোনো কিছু করলে হিজামা ভালো। একটা লোকের হার্টে ব্লক হয়েছে এক্সাম্পল, বা ডিপ্রেশনে আছে, তো এই যে হার্টের ব্লকের জন্য কিডনিতে সমস্যা, মানে কিডনি তার এমন অবস্থায় ডায়ালিসিস করতে হবে, এইরকম মানে যখন বলতে থাকে যে সব রোগের ওষুধ হবে, সব রোগের ট্রিটমেন্ট হবে, হিজামা করলে সব ভালো হয়ে যাবে,
তো এই যে একটা প্রচারণা যারা হিজামা প্র্যাকটিশনার তারাই করছে, এইটা কতটুকু বাস্তবসম্মত বা যুক্তিসঙ্গত, এটা কতটুকু এটা তো অযৌক্তিক কথা। কারণ আমি একটা মানুষকে তো কোনো চিকিৎসকের কথা বলতে পারবো না যে আমার কথা সব রোগী ভালো হবে। তো ওই যে বললাম যে বলার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত, সীমাবদ্ধ মানে একটা সীমার মধ্যে কথা বলা উচিত। হয়তো বা ভালো হবে, হার্ট ব্লকের চিকিৎসা হিজামার দ্বারা হবে, কিন্তু আমাকে দেখতে হবে যে রোগীটা আমার কাছে চিকিৎসার জন্য আসছে যদি তার কোনো নেগেটিভ রিয়েক্ট হয় ওইটাকে আমি মিনিমাইজ করতে পারবো কিনা। আসলে কি হার্ট ব্লকের সমস্যা হিজামা ভালো হবে একজন চিকিৎসকের অধীনে যদি সে হিজামা করে ডেফিনেটলি ভালো হবে। আমাদের কাছে অলরেডি অনেক রোগী আছে, কিন্তু কথা হচ্ছে আমি যদি সমাজে এই কথা প্রচলিত করতে চাই যে এই রোগী হার্ট ব্লকের রোগী হিজামা করে ভালো হয়, আপনাকে প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ আমার একটা রোগী দুইটা রোগী হয়েছে এটা মানবে না মানুষ। এখানে একটা সিস্টেমেটিক একটা রিভিউ লাগবে, একটা সুন্দর একটা জার্নাল লাগবে। মানে টেস্ট করে বলে না, ধরেন আপনি 100 জন হার্ট ব্লকের রোগী আনলেন, তারা অন্য কোনো চিকিৎসা নিচ্ছে না, শুধু হিজামা করলেন, কোন কোন জায়গায় আপনি কাপ বসালেন এটা লিখে রাখলেন, কিছুদিন পরে আবার তাদের টেস্ট করে দেখলেন যে ব্লকের এখন কি অবস্থা, আবার কোন কোন জায়গায় হিজামা করলেন, এখন রোগীর কি অবস্থা। এইভাবে মোটামুটি লম্বা সময় ধরেন 2 মাস 6 মাস আপনাকে একটা চিকিৎসা চালিয়ে গেলেন, তাকে একটা সুপারভিশনে রাখলেন, একটা অবজারভেশনে রাখলেন। তো এই জাতীয় রিসার্চ আমাদের দেশে কম, এটা সমন্বয় নাই আমাদের মধ্যে। সমন্বয় থাকলে প্রথম কথা হলো যে আমরা এই জটিল রোগীগুলো ধরতে মানে নিজেরাও ধরি না বা রোগীকে না অন্যান্য চিকিৎসকদেরকে আমরা নিষেধ করি। তবে একজন যদি চিকিৎসক হন, ডাক্তার হন, স্পেশালি আমরা যদি চিন্তা করি যে মডার্ন মেডিসিনের ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ওনারা যদি এই রোগীগুলোকে নিয়ে হ্যান্ডেল করেন, একটু চিকিৎসা করেন, কারণ ওনাদের তো জানা আছে যে তার কি কি লাগবে। হ্যাঁ, তো ওইভাবে যদি ওনারা আগান তাহলে আশা করা যায় আরো অনেক বেশি রেজাল্ট আমরা পাবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হিজামার দ্বারা এটা ভালো হয়, কিন্তু সবাই এই রোগী ধরবে না। কেন? সে যদি ডাক্তার না হয় সেই জটিল রোগী ধরবে না, ধরার কোনো প্রয়োজন নাই, রোগীর ক্ষতি হতে পারে। তারপরের কথা হলো যে যারা এই কথা প্রচার করতেছে, তো এমনভাবে আসলে প্রচারণা করা উচিত যেটা মানুষের বিশ্বাসযোগ্য হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমি ধরেন আমি ধরেন আমি চিকিৎসক না, তো আমি কেন সব রোগী ধরবো? সিম্পল জিনিস, যেটা জটিলতা বেড়ে গেলেও খুব বেশি। আপনার কোমর ব্যথা বাড়লে কতটুকু বাড়বে? যদি আপনার নার্ভের কোনো সমস্যা না থাকে, জাস্ট মাসল পেইন, ব্যথার তো মানে ক্রাইটেরিয়া আছে। আপনার মাথা ব্যথা বা ধরেন আপনার হচ্ছে ঘুমের সমস্যা, তো এটা বাড়লে কতটুকু বাড়বে? এখানে আপনি এক্সপেরিমেন্ট করেন, ঠিক আছে, যদিও এক্সপেরিমেন্ট করা তো মানে ওইভাবে ঠিক না, কিন্তু আপনি হিজামা করে দেখতে পারেন। কিন্তু একটা রোগ আসছে, তার হার্টে ব্লক, তার প্রচন্ড শ্বাসকষ্ট, তার কিডনির অবস্থা খুবই খারাপ, ক্রিয়েটিনিন লেভেল অনেক বেড়ে গেছে, এখানে তো এক্সপেরিমেন্ট করা যাবে না। তাকে অবশ্যই একজন চিকিৎসকের অধীনে চিকিৎসা চালাইতে হবে। হ্যাঁ, তখন সে যদি চায় প্রচলিত চিকিৎসার পাশাপাশি সে হিজামা করবে, নো প্রবলেম। কারণ হিজামার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো হিজামার সাথে ওষুধের কোনো বিরোধ নাই। আমরা যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, উনি বলবেন যে আগের অ্যালোপ্যাথি সব বাদ, অ্যালোপ্যাথি ডাক্তার বলবেন যে আগের গুলো সব বাদ, একসাথে 2 ওষুধ খাওয়া যায় না। তো হিজামা যেহেতু শরীরে কোনো কিছু ঢোকায় না, শরীর থেকে বের করে, তো সে চিকিৎসার পাশাপাশি যদি হিজামা চালিয়ে যায়, যেটা ডাক্তারের দ্বারা সম্ভব, তাহলে রোগী আরো সুন্দর করে রেজাল্ট বুঝতে পারবে যে আগে আমি ওষুধ খেতাম, সাথে হিজামা করছি, কেমন রেজাল্ট পাইতাম। এখনো আমি আগে ধরেন সে শুধু ওষুধ খেত, তো কেমন সে তার শারীরিক কন্ডিশনটা কেমন ছিল, এখনো সে ওষুধ খায়, সাথে সে হিজামাও করাইলো, এখন তার কেমন লাগছে, পার্থক্য সে ভালো বুঝতে পারবে। যদি সে বুঝতে পারে যে না আমি ভালো হচ্ছি, তখন সে চাইলে একক চিকিৎসা হিসেবে হিজামা চালাতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে তো এখন এই কথাগুলো শুনে যে প্রশ্নটা আসে মূলত মাথায় আসে, সেটা বাংলাদেশে তো কোনো অথরিটিই নাই হিজামাকে অ্যাপ্রুভাল দিবে না, ডাক্তারদের পক্ষ থেকে কোনো অথরিটি বা মেডিকেল বোর্ড থেকে কোনো অথরিটি বা সরকারিভাবে কোনো অথরিটি। তাহলে এই যে একটা গ্যাপ, এই গ্যাপের সুযোগ নিয়ে কি অনেকে এটাকে মিসইউজ করছে না? এটার সমাধানটা কি হবে? এই ক্ষেত্রে যদি কোনো এখন পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, জীবন নাশের ঘটনা ঘটেনি বা কোনো রকম, বাট তারপরেও এই জায়গাটা কি হবে যে কোনো ল এনফোর্সমেন্ট বা কোনো ল বা কোনো কিছুই নেই, বা কোনো সার্টিফিকেশন দেওয়ার কোনো ব্যবস্থাও নেই, বা কে কী করছে তাকে দেখারও কেউ নেই। আর যদি ধরি এই কথা যে ভক্ত দেখে গিয়ে ধরলো, তো সে তাকে ধরতেই পারে, সে তাকে কি বলবে যে আমি এই কারণে এই প্র্যাকটিস করছি, একটা তো এভিডেন্স প্রুফ হবে। সেই জায়গাটা কি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে? প্রথম কথা হলো যে হিজামা অফিসিয়ালি ইউনানি চিকিৎসার অন্তর্ভুক্ত বাংলাদেশে। নতুন যে আইন হচ্ছে ওখানে হিজামাকে ইউনানি চিকিৎসার একটা রেজিমেন্টাল থেরাপি বলা হয়। এখানে এর আন্ডারে অনেকগুলো থেরাপি থাকে, লিচ থেরাপি, হিজামা, ব্যায়াম, বিভিন্ন ধরনের স্টিম বাথ, হ্যাঁ, তারপরে গরম পানি, ঠান্ডা পানি, এরকম অনেকগুলো থেরাপি। তো ওর আন্ডারে হিজামাকে এনলিস্টেড করা হয়েছে। তবে ল এনফোর্সিং যে বিষয়টা বাংলাদেশে আসলে দুঃখজনক যে
ইউনানির চিকিৎসার অন্তর্ভুক্ত হিজামা, কিন্তু প্র্যাকটিক্যালি পড়ানো হয় না। হিজামা ব্যাচেলর ডিগ্রিতেও পড়ানো হয় না, ডিপ্লোমাতেও পড়ানো হয় না। আমাদের এখানে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে অনেক ডিপ্লোমাধারী চিকিৎসক, অনেক ব্যাচেলর চিকিৎসক ইউনানির এমবিবিএস তো আছে, ওনারা ট্রেনিং করে গেছেন। তার মানে কেন এসছেন? ওখানে নাই, ওখানে পড়ানো হয় না এটা। এখানে আমাদের যেটা মনে হয় এখানে একটা বিরাট একটা গ্যাপ, এটাকে আরও সুন্দরভাবে এটাকে করা যেত। তো এইখানে উন্নতির সুযোগ অবশ্যই আছে। আশা করি এখন অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে আশা করা যায় কিছু পজিটিভ কিছু জিনিস বেরিয়ে আসবে। এখন এই গ্যাপের ফলে কিছু মানে সুযোগ সন্ধানীরা যে কিছু সুযোগ নিচ্ছে না সেটাও না। কারণ একটা মানুষ যখন দেখেন ফেসবুকে, ইউটিউবে, ভিডিওতে দেখেন এটাকে এইভাবে করতে হয়, বাস চেক করা শুরু করতেছে অনেকে। করার কারণে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে। যেমন আপনারা দেখে থাকবেন প্রায় কিছু ফুসকার ছবি আসে, অনেকেই কিছুদিন আগে এটা নিয়ে খুব হইচই হলো। ডাক্তারি তো এটা নিয়ে ফুসকার ছবি নিয়ে অনেক কথা বলেছে। দোষ আলটিমেটলি হিজামা থেরাপিদের নামেই তো দোষ হয়েছে। যদিও ন্যূনতম যদি তার হিজামা সম্বন্ধে জ্ঞান থাকতো এই অবস্থা হতো না। এটা আসলে হিজামা থেরাপিস্টের কাজ না, এটা অন্যদের কাজ। কারণ তারপর এটা আল্লাহর বড় মেহেরবানি যে এখানে মেজর কোনো কিছু ঘটছে না এখনো পর্যন্ত। এটা যেহেতু সুন্নত চিকিৎসা, আমাদের দেশে মানুষ সুন্নত চিকিৎসার প্রতি মানুষের আন্তরিকতা আছে। এখানে রোগীরা যদি একটু সচেতন হয়, আমি যার কাছে চিকিৎসা করতে যাচ্ছি উনি আসলে একটু দক্ষ কিনা, অ্যাটলিস্ট শিখে করতেছেন কিনা, এতটুকু হলেও ভালো। আর আমরা যারা শিখাই আমাদের পক্ষ থেকেও এটা এনশিওর করা উচিত যে আমরা যাকে তাকে যাতে এটা তুলে দিচ্ছি না। আপনি একটা চিকিৎসা শেখাচ্ছেন মানে একটা অস্ত্র তার হাতে তুলে দিচ্ছেন, এটা যার তার হাতে দেওয়া যাবে না। এখানে আমাদেরও সচেতন হওয়ার বিষয়, এখানে রোগীদেরও সচেতন হওয়ার বিষয় যে আমি যার তার কাছে যাব না। প্লাস সরকার যদি এটা চিন্তা করে যে এটাকে কোনো একটা কিছুর মধ্যে আনার, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আনার, এটা চাইলে করতে পারে। তবে এখানে আসলে চিন্তা করতে হবে, আগাইতে হবে। যেহেতু অনেক মানুষ এখান থেকে উপকার পাচ্ছে বা উপকৃত হচ্ছে, অনেক লম্বা একটা, যদি ইন্ডাস্ট্রির কথাও বলি, ইটসেলফ এটা একটা ইন্ডাস্ট্রির মতোই হতে যাচ্ছে বা হচ্ছে। কারণ আজ থেকে 2 বছর আগেও মানুষ হিজামা নিয়ে কিউরিওসিটি ছিল যে এটা কি, কিন্তু এখন কিন্তু ওই জায়গা থেকে মানুষ ওভারকাম করে বলতেছে যে ঠিক আছে আমি একটু নিয়ে দেখি কেমন। তো এটা কি জায়গা থেকে মানুষ কিন্তু এখন নিয়ে দেখি কেমন জায়গায় পৌঁছিয়েছে। হয়তো একসময় এটা ট্রিটমেন্টের কারণে মানুষের মাঝে আরও বেশি ব্যাপকতা পাবে। তো সেই জায়গা থেকে তো আমাদের যারা গভর্নমেন্ট আছেন বা যারা থাকবেন তাদের তো এই জায়গা থেকে এগিয়ে আসা উচিত, এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। এই ব্যাপারে কি মনে হয়? এখানে বাইরের দেশে আমরা চিন্তা করি যে বাংলাদেশে এখন যেহেতু অফিসিয়ালটা এইভাবে নাই, প্রথম কথা বাংলাদেশে হিজামা বাড়তেছে অনেক, খুব সত্য কথা। বাড়ার পিছনে অনেকগুলো কারণ, অনেকের মেহনত, যারা হিজামা শেখাচ্ছে তাদের মেহনত, যারা হিজামা নিয়ে বই লিখতেছে, যারা হিজামা নিয়ে প্রচার প্রচারণা করতেছে, ওলামায়ে কেরাম, বিভিন্ন লেখক, গবেষক, ওনাদের অবদান আছে। তবে দিন শেষে রোগী যদি প্র্যাকটিক্যালি উপকার না পায় সে কিন্তু হিজামা করবে না, রিপিট করবে না। তো মানুষ হিজামা করে উপকার পাচ্ছে বলেই কিন্তু হিজামা ছড়াচ্ছে, যদিও অন্য কোনো সরকারের পক্ষ থেকে সহযোগিতা নাই। আমরা যদি খুবই দুঃখজনক বিষয় হলো ডাক্তারদের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা নাই। যদি আমি চিন্তা করি, আমি যদি কালেকটিভলি চিন্তা করি, হ্যাঁ অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে অনেকেই শিখে যাচ্ছেন, অনেকে প্র্যাকটিস করতেছেন, তবে ওইভাবে তো নাই। এরপরেও কেন ছড়াচ্ছে? কারণ তৃণমূল পর্যায়ের মানুষ উপকার পাচ্ছে। হ্যাঁ, এখন এইটাকে যদি আমরা ধরে রাখতে চাই, এটাকে যদি আমরা আরও সামনে আগাইতে চাই, এইখানে অনেক কিছু করা যায় যদি সরকার যদি করতে পারে। এখন আমরা যে একটু আগে বললাম যে বাংলাদেশে 3টা মেডিকেল বোর্ড আছে, ইউনানি আয়ুর্বেদিক একটা বোর্ড, হোমিওপ্যাথি একটা বোর্ড, তারপর হচ্ছে অ্যালোপ্যাথি একটা বোর্ড। এদের 4.5 বছর, 5 বছর, 6 বছর, 4.5 বছর, 5 বছর, 6 বছর পড়াশোনা করে তারা পাশ করে। শুধু হিজামা শেখার জন্য কিন্তু মানুষ 4.5 বছর পড়াশোনা করবে না। এখানে সরকার যেটা করতে পারে, হিজামা ভালোভাবে করার জন্যে, একটা মানুষ ভালোভাবে হিজামা প্র্যাকটিস করার জন্য যতটুকু মেডিকেল নলেজ তার দরকার, যতটুকু ফিজিওলজির অ্যানাটমির তার জ্ঞান নলেজ দরকার, এতটুকু দিয়ে তাকে আলাদা করে একটা ডিগ্রি ব্যবস্থা করলে আরও ব্যাপকভাবে সমাজে ছড়াবে। এটা আমার মনে হচ্ছে আমাদের যেটা আমরা চিন্তা করছি যে আরও ভালো হবে এটা। যেহেতু এটাতে ডাক্তারদের একটা বা যারা মেডিকেল রিলেটেড লোকজন তাদের একটা অনেক বড় করণীয় আছে এখানে। তো এরকম তো হতে পারে যারা হিজামা প্র্যাকটিশনার আছে তারা তাদেরকে নিয়ে বড় বড় ওয়ার্কশপ করলো, সেমিনার করলো, ম্যাস পেপারের মাঝে এটাকে ছড়ালো। এই কাজগুলো করলে তো অনেক অংশেই এটার সমাধান হতে পারে, আমার তাই বলে মনে হয়। এটা করা হচ্ছে না কেন? হ্যাঁ, অবশ্যই খুবই যৌক্তিক একটা কথা বলেছেন। তো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে চিকিৎসকদের কাজ,
সাধারণ মানুষের হাতে থাকলে এটা কখনোই মানে গঠনমূলকভাবে এটা নিরাপদভাবে এটা যাবে না। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি যে এখনো তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কথা সত্য। যদি তারা মানে যেভাবে শেখানো হয় বা যেভাবে অ্যাটলিস্ট নিজের সীমাবদ্ধতা জেনে প্র্যাকটিস করে, আমার দূর কতটুকু, আমি কোন কোন রোগী ধরবো। হ্যাঁ, এখন যেটা করা যেতে পারে যে তাদেরকে নিয়ে আমরা সারা দেশে যেহেতু বড় একটা অংশ ডাক্তার না, রেজিস্টার্ড ফিজিশিয়ান না, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া যায়। বাংলাদেশে এখনো পর্যন্ত ওই যে অথরিটি বললাম, যেটা অথরিটি নেই, সরকারি একটা অথরিটি হয়েছে এ পর্যন্ত, যে বাংলাদেশ হিজামা ফাউন্ডেশন, বাংলাদেশ হিজামা ফাউন্ডেশন নামে একটা সংগঠন, এটা সরকারি রেজিস্ট্রেশন পেয়েছে। তো তাদের কিছু প্ল্যান আছে এরকম, ওখানে এমবিবিএস ডাক্তার আছেন, ওখানে হোমিওপ্যাথি ডাক্তার, ইউনানি চিকিৎসক অনেকেই আছেন। তো এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে আরও স্কিল করার জন্য, আরও দক্ষ করার জন্য কিছু ওয়ার্কশপ করার সামনে হবে ইনশাল্লাহ। তবে এখানে মানে যেটা মূল বিষয় হলো, ধরেন একটা ছাত্রকে শিক্ষক পড়িয়ে দিল, সে পাশ করে গেল কলেজ থেকে, পাশ করে যাওয়ার পরে সে যদি ঘুষ খায়, চাকরিতে ঢোকে, দুর্নীতি করে, এটা কি কলেজে তো এটার দায় না। তার নিজস্ব মানে আভ্যন্তরীণ এই বোধ আসতে হবে, এটা খারাপ কাজ। এখন যে শিখে গেল একটা প্রতিষ্ঠান থেকে বা যেখানে, বা উনি ডাক্তারি পাশ করে গেল, উনি যদি গিয়ে খারাপ প্র্যাকটিস করেন, ম্যাল প্র্যাকটিস করেন, ভালো সব রোগী ধরে সবাইকেই পাইকারি ধরে এটা দিতে থাকেন, রোগীর ক্ষতি হবে আলটিমেটলি। তো এটা তার নিজেরও এটা বোধ আসা উচিত। এটাকে তো এখন অনেকেই প্র্যাকটিস করছে, অনেকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে। তো ক্যারিয়ারের জায়গা থেকে আসলেই একটা ট্রেনিং করে, আমি যে কোনো একটা সেক্টরের মানুষ ট্রেনিং করে হিজামা প্র্যাকটিস শুরু করলাম, এটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য ইন লং রানে, শর্ট টার্মে হয়তো অনেকেই অনেক এক্সাইটেশন থাকে, মনে করে যেটা হবে, হচ্ছে, হয়ে গেল, লং রানের ক্ষেত্রে কি এটা আসলে ইফেক্টিভ ক্যারিয়ার হিসেবে যদি মনে করি? ক্যারিয়ার হিসেবে যদি চিন্তা করি, যে যেহেতু আমাদের সামনে অনেকগুলা দৃষ্টান্ত অলরেডি আছে, হ্যাঁ, এরকম আমাদের সামনে ধরেন দেখা গেলো সে আগে সে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, জাস্ট হিজামা শিখে এখন সে হিজামা চেম্বার চালাচ্ছে, বা অন্য কোনো পেশায় ছিল। তো এটা আসলে সম্ভব, এটা অনেকেই করতেছে অলরেডি। তবে যেহেতু লং রানে চিন্তা করবে একটা মানুষ, তার উচিত সে সাথে অন্য একটা মেডিকেল ডিগ্রি সে নিয়ে নেওয়া। যেমন আমাদের দেশে এখন সহজ, ইউনানিতে বা হোমিওতে, আয়ুর্বেদিতে পরবর্তীতে মানে বয়সকালেও 30-35-এর পরেও তারা ভর্তি হয়ে এখানে পাশ করতে পারে, সে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান হয়ে গেল। তো এটা সহজ। সে যদি ট্র্যাক চেঞ্জ করলো, আর যদি ট্র্যাক চেঞ্জ নাও করে, সে যেই পেশায় আছে ওই পেশায় থেকে সে তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দৈনিক দিতেই পারে, তখন সে রোগীদেরকে হিজামা করতে পারবে, কোনো সমস্যা নেই। অন্তত পক্ষে নিজের পরিবারের সদস্যদেরকে তো সে হিজামা করতে পারবে। যেমন হিজামা খুব কমনলি যে রোগগুলোতে করা হয়, মাথা ব্যথা অলমোস্ট অনেকেরই থাকে, গ্যাস্ট্রিক সমস্যা আমাদের অনেকেরই হয়, এর পেছনে অনেকগুলো কারণ আছে। তবে হিজামা করলে খুব ভালো উপকার পাওয়া যায়, এটাতে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। অ্যাটলিস্ট পরিবারের তো উপকার তো হবে, এখানে তো আমার খরচটা কমতেছে। আর সে যদি সাথে অন্যদের করে দেয়, মানে সব রোগী সে ধরবে না, সে কিন্তু হার্ট ফেলের রোগী ধরার দরকার নাই, কিডনি মানে ডায়ালাইসিস রোগী সে কেন ধরবে? সিম্পল, একদম সিম্পল যে ব্যথা নিয়ে আসে বা যেই রোগগুলো খুব বেশি জটিল হবে না, ওই রোগগুলো ধরলেও তো অনেক রোগী সে ধরতে পারবে, সে এখানে ক্যারিয়ারও সে লম্বা আগাইতে পারবে। আচ্ছা, এখনো যেহেতু এই আলোচনার এই পর্যায়ে একটা ইন্টারেস্টিংলি জানার বিষয়, যেহেতু বায়েজিদের ব্যাকগ্রাউন্ড মেডিকেল না, যেটা আমি জানি, এবং পরবর্তীতে হয়তো বা কিছু করা হয়েছে সম্ভবত, যেটা যতটুকু আমি জানি, কিন্তু একজন নন মেডিকেলের মানুষ এসে অন্যদেরকে শেখাচ্ছে, কাজ করছে, হয়তোবা এটা কি আসলে বাজিদ না, অন্যদের ক্ষেত্রেও তো এরকম হতে পারে যে সে নন মেডিকেল, আমি শিখেছি, আমি নন মেডিকেল, আমি কি আবার আরেকজনকে শেখাচ্ছি, কিন্তু এই যে একটা শেখানোর একটা ধারা চলছে বা চলবে, এটা আসলে প্রিভেন্ট করার বিষয়। আর আসলেই বাইজিদ, আমি যেটা জানার সেটা হচ্ছে বাইজিদ আসলে কি করেছে বা কেন সে এখনো প্র্যাকটিস করছে, এটার ভালো লাগার কারণটা কি, বা এখানে আসারও কারণটা কি, এই সেক্টর আসার কারণ কি, এবং এই রিলেটেড যেই স্টাডিগুলো বা পড়াশোনা বা ডিগ্রিগুলো আছে, এগুলো কি বা কিভাবে হলো, এটা একটু যদি আমাদের জানার জন্য। অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে মানে এই মেডিকেল ব্যাকগ্রাউন্ড যে বিষয়গুলো, হ্যাঁ, আমি যখন একটা জিনিস রোগীকে চিকিৎসা করতে যাব, তো সেখানে একটা অল্প স্বল্প শিখে অনেকে করে ফেলতে পারে, কিন্তু যখন আপনি একজনকে শিখাইতে যাবেন, তো তার সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকা লাগবে। তো নিশ্চয়ই এখানে একাডেমিক্যালি পড়াশোনা লাগবে। তো আমি যেটা করেছি, আমি শুরুতে তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, আমি পরবর্তীতে এখন আমি ইউনানিতে, অর্থাৎ ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, এটা কমপ্লিট করেছি। তো আমি রেজিস্ট্রেশন প্রাপ্ত ইউনানি বোর্ডের, তো রেজিস্টার্ড ফিজিশিয়ান ধরতে পারেন।
আর হিজামা নিয়ে পড়াশোনা করেছি ব্যাঙ্গালোরে, ভারতের ব্যাঙ্গালোরে। এখানে 2020 সালে, করোনার আগে আগে ওখান থেকে এসেছি আমি। ওখানে হিজামার উপর 1 বছরের ডিপ্লোমা ডিগ্রি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড ওটা। আচ্ছা, ইন্ডিয়ান ওটা কয় বছরের? 2 বছরের? 1 বছরের ওটা। 1 বছরের। তো রেজিস্টার ওটা, কিন্তু বাংলাদেশে তো ওটা চলবে না। তারপর মানে মানুষ দেখবে বা অনেক যারা অথেন্টিফিকেশন করতে আসেন তারা দেখেন যে আসলে লোকটা জেনে আসতেছে কিনা, মানে জেনে সে করাচ্ছে কিনা চিকিৎসা। তো এরপরে আমি ইংল্যান্ডের হিজামা ন্যাশন একাডেমি, ওখানে অনলাইনে 1 বছরের একটা কোর্স করেছি হিজামার উপর। অনেক অ্যাডভান্স কিছু তারা ওখানে পড়িয়েছে। তো মোট কথা হলো, মানে এটা বলার উদ্দেশ্য যে আমি একটা জিনিস অল্প, মানে জাস্ট আমরা খালি চোখে কি দেখি, কাটাকাটি, হিজামা করে এটা করি, কিন্তু এর আগে অনেক কিছু জিনিস চিন্তা করতে হবে যে কাদেরকে করব, কাদেরকে করব না, কোন অংশে কোন রোগীদের করবো না, কীভাবে করতে হবে। করার সময় অনেকগুলা, ওই যে বললাম, অনেক রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। এই যে ফুসকা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, ফুসকা পড়ে যেতে পারে রোগী, দেখা গেল যে হঠাৎ করে মানে তার সেন্সলেস হয়ে গেল। হ্যাঁ, অনেক এটা হতে পারে, হতে পারে। কারণ এইটাও আমাকে একাডেমিক্যালি পড়তে হবে। তো এগুলো আমরা বিস্তারিত যখন পড়লাম, তখন আমি যখন আমি একটা রাস্তা আপনাকে দেখাবো, আপনি ওই রাস্তায় যাবেন। ওই রাস্তায় ওই পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার বাধা কি কি আসতে পারে, এইটা যদি আমি আপনাকে শিখাই দেই, আপনার জন্য সহজ। যে আপনি স্লিপ খেতে পারেন, বৃষ্টি আসতে পারে, রোদ উঠতে পারে, ছাতা নিয়ে যান, আপনার গাড়ি আপনাকে মানে লাগাই দিতে পারে, আপনি সাবধানে যাবেন। কারণ হিজামার সেক্টরে আমরা যখন হিজামার মানুষকে ট্রেনিং করাচ্ছি, তো প্রথম কথা হলো আমরা নেগেটিভ বিষয়গুলো মানুষকে ভালো করে শেখাচ্ছি। আপনার এই নেগেটিভ বিষয়গুলো আসতে পারে, আপনাকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি যে সবাইকে আপনি ধরতে পারবেন না, সব রোগী আপনি চিকিৎসা করবেন না, সবাই আপনার রোগী না। আপনি নিজে যদিও আমাদের এখানে ডাক্তার অনেকেই ট্রেনিং করে গেছেন, নাকি বড় একটা অংশ যেহেতু ডাক্তার ছাড়া আসেন, তাদেরকে আমরা বলে দিই যে আপনি ডাক্তার না, সবাই আপনার রোগী না, সব রোগী ধরবেন না, এই নির্দিষ্ট কিছু রোগী ধরবেন, নির্দিষ্ট সব রোগী না। তো এতে করে রিস্ক কমে যায় অনেক। তারা এইভাবে আমরা যেটা দেখেছি যে আল্লাহর মেহেরবানিতে অ্যাক্সিডেন্ট কেউ করে না, কারণ সে তো সীমাবদ্ধ জেনেই করতেছে, সে সব রোগী কেন ধরবে। তো যখন তারা প্রাথমিক চিকিৎসার মানে প্রাথমিকভাবে যখন কিছু রোগী ধরতেছে, খুব বেশি প্রবলেম না এগুলো, ধরুন একটা মাথা ব্যথা কমন, এইটা যদি ভালো হয় একটা মানুষের মাথা ব্যথা, তো এটার কত রোগী বাংলাদেশে। আচ্ছা, মাথা ব্যথার প্রসঙ্গে আছে, মাথা ব্যথা অনেক রকম হতে পারে, মাইগ্রেনের হতে পারে, সাইনোসাইটিসের হতে পারে, বা আদার্স কারণেই হতে পারে। তো মাথা ব্যথা আসলে কোন জায়গাটাতে স্পেসিফিক্যালি হিজামাতে উপকার পাওয়া যায়? চিকিৎসার নিয়ম হলো যে শুরুতেই খারাপ কিছু ধারণা করতে হয় না। হ্যাঁ, আপনার জ্বর আসলো, জ্বর ভাইরাল ফিভারও হতে পারে, জ্বর ক্যান্সারের কারণে জ্বর হতে পারে, জ্বর হচ্ছে আপনার বিভিন্ন রোগ হয় না, যেমন আপনার রোগের সিমটম, মানে জ্বরকে তো রোগের সিমটম হিসেবেই বলা হয়। ডেঙ্গু হতে পারে, টাইফয়েড হতে পারে। শুরুতে ডাক্তার কিন্তু সিম্পল দেখে, 3 দিন ওয়েট করে দেখে কি হয়, এরপর অ্যান্টিবায়োটিক দিয়ে দেখে কি হয়। কিছুতেই কিছু না হলে তখন হয়তো তার সিটি স্ক্যান করে দেখবে যে কোন কি কিছু ব্রেইন টিউমার বা ক্যান্সার হয়ে গেল কিনা। তো যেই রোগীরা আমাদের কাছে আসে, শুরুতে আমরা এটাকে মানে স্বাভাবিক চিকিৎসা ধরে যদি আগাই, বাস, এরপর না হলে কিন্তু আপনি ডাক্তার দেখেন, এটা হিজামাতে হবে না, আর গ্যারান্টেড কিছু না, তো যে অবশ্যই ভালো হবে এরকম তো না, না হলে আপনি ডাক্তার দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন মাথা ব্যথার ক্ষেত্রে যেটা হয়, যদি মানে এরকম হয় যে তার মাথা ব্যথার কোনো কারণ থাকে, প্রথমত আমাদের যে অসুখগুলো হয়, বেশিরভাগ অসুখগুলো এই জন্য হয় আমাদের লাইফস্টাইল, আমাদের ডায়েট, আমাদের জীবনযাপনের পদ্ধতির কারণেই হয়। হ্যাঁ, তো আমরা প্রথমে রুগীদেরকে দেখি যে তার আসলে হিস্টোরি নেই, আমরা আসলে তার এটা কি কারণ হতে পারে, সে কি, তার পেশা কি, তার 24 ঘন্টা জীবন সে কীভাবে কাটায়। তখন আমরা কিছু স্পেসিফিক পয়েন্ট আছে, কিছু জায়গায় তখন হিজামা করলে দেখা যাচ্ছে অনেক সময় রোগী রিলিফ পায়, বেশিরভাগ ক্ষেত্রে রোগী ভালো লাগে। একান্তই না হয় তখন আমরা মানে ডাক্তারের কাছে ফরওয়ার্ড করে দিয়ে থাকি। আচ্ছা, তো যে প্রসঙ্গে আসছিলাম যে বাজিদের পড়াশোনার বিষয়টা, তো এখন এরকম হয়তো বা বাজিদ পড়াশোনা করছে, কিন্তু অন্য তো আরো অনেকে আছে যারা পড়াশোনা না করে প্র্যাকটিস করছে বা হিউজভাবে করছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকেই ঢাকা থেকে এসে ট্রেনিং করে নিয়ে গিয়ে গ্রাম অঞ্চলে ইচ্ছা মতো প্র্যাকটিস করছে। এবং এরকমও অভিযোগ আছে হাইজিন মেনটেন হচ্ছে না। হাইজিন মেনটেন হচ্ছে না বলতে একই কাপ বা একই ডিভাইস বা একই কিছু, জাস্ট কোনো রকম নাম কাওয়াজতে পরিষ্কার পরিচ্ছন্ন বা অটোক্লেভের করা না, বা যেটাই হোক না কেন, মানে হাইজিনের মূল পার্টটা যেটা, এটা না করে আরেকজনের কাছে খরচ কমানোর জন্য, রিডিউস করার জন্য, গ্রামে ঢাকায় একজন হিজামা করলো 2000 বা 3000 বা 5000 টাকা দিল, গ্রামে তো 500 টাকাও দিবে না। বিষয়টা তো এরকমই, মানে তখন সে যেটা করছে যে এইটার কারণে সে তার ডিভাইসগুলোকে যেগুলো রিসাইকেল করছে বা রিইউজ করছে, যেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা হাইজিন মেনটেন করছে না, এরকম অনেক কথা আলোচনা এসেছে। তো এই জায়গাগুলো আসলে এটা কি ল্যাক অফ মানে নলেজের কারণে হচ্ছে, নাকি সচেতনতার কারণে হচ্ছে, নাকি কিছু সুযোগ সন্ধানী মানুষ এটাতে সুযোগ গ্রহণ করছে?
করে এটা নিয়ে ব্যবসা করছে, বিষয়টা কেমন? প্রথম কথা হলো যে আমরা আমাদের সেক্টরে যতটুকু দেখেছি এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে যাতে কাপ রিইউজ না করা হয়, এত বেশি এটা নিয়ে বলা হয়। তো আমার ধারণা খুব বেশি জায়গায় এটা হয় না। আচ্ছা, যদি হয়েও থাকে, এখন কথা হলো ধরেন মানুষকে ভয় দেখিয়ে একটা জিনিস থেকে ফেরানো সহজ নাকি ভালোবেসে ওই জিনিসের প্রতি আকৃষ্ট করা সহজ? আমি একটা মানুষকে জিনিস মানাবো, তো একটা ভয় দেখিয়ে মানাইতে পারি অথবা তাকে একটা জিনিস আশায় মানাইতে পারি। সবচেয়ে বাংলাদেশের স্ট্রং সাপোর্ট সিস্টেম বা স্ট্রং আমি যদি চিন্তা করি, অ্যালোপ্যাথ অনেক স্ট্রং। এখানে আপনি যে কেউ প্র্যাকটিস করতে পারবেন না, তার রেজিস্ট্রেশন নিয়ে টান দিবে। সেখানেও তো গ্রামাঞ্চলে ডিগ্রি ছাড়াই ডেন্টিস্টরা দাঁতের চিকিৎসা করতেছে, একদম নর্মাল মানুষ নামে ডাক্তার লিখে দিচ্ছে। তো এখন যখন গ্রামে ছড়ায় যায়, তো ছড়িয়ে গেলে আসলে ভয় দেখিয়ে এদেরকে কারেকশন করা যায় না, এদেরকে আসলে ডেকে ডেকে এদেরকে তখন মানে করতে হবে আর কি, যে আপনি এটা শিখেন, এটা শিখলে আপনার এটা ভালো হবে, আপনার আরও রোগী বাড়বে, এটা হবে। যদি এরকম হয়েও থাকে, এখন যাদের এখানে যেটা হচ্ছে, যারা ইউজ করতেছে, তো প্রথম কথা হলো তারা যেটা করতেছে খুব সম্ভবত তারা যেখান থেকে শিখেছে সেখান থেকে ওই পরিমাণ তরগিব দেওয়া হয় না। আপনারা জানেন যে হিজামা তো সুন্নত চিকিৎসা, তো নিশ্চয়ই এখানে শিক্ষক ছাত্রের একটা বিশেষ একটা বন্ডিং একটা ব্যাপার থাকে। আমরা প্র্যাকটিসে দেখি অনেক সময় যে কেউ সে এত উগ্র কেন, সে কার কাছ থেকে ট্রেনিং করলো, বা সে এত ভদ্র কেন, তার শিক্ষককে, এরকম হয় না? তো আমাদের ট্রেনিং করে বা আমাদের আরো পরিচিত আরো অনেক, তারা খুব ভালো করে বলে দেয় তাদেরকে যে আপনারা ইউজ করবেন না, আপনারা এটা করবেন না। তো আল্লাহর মেহরবানি অনেকেই এটা করে না, আর এগুলো খুব বেশি দামও না, কাপগুলোর দাম একেবারেই কম। আর আরেকটা বিষয় হলো যেটা বলছেন যে এটা করার পেছনে কারণ হলো তারা হয়তো টাকা কম পায় গ্রামাঞ্চলে। তো টাকা মানুষের কাছে নাই এরকম না, টাকা সবার পকেটেই আছে, টাকা সবাই খরচ করে। প্রবলেম হলো আপনি তার কাছ থেকে টাকা নিতে পারতেছেন না, সে পারতেছে না। তো তাদেরকে তারা যদি পাশাপাশি মার্কেটিংটাও শিখে নেয়, কারণ জিনিস ছড়ানোর পেছনে তো আপনাকে মার্কেটিং করা লাগবে, তারা যদি সঠিকভাবে মার্কেটিংটাও করে তাহলে আশা করি যে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো এখানে করণীয় হিসেবে আমার যেটা মনে হয় যে আমরা সেন্ট্রালি কিছু তাদেরকে মানোন্নয়ন, কিছু স্কিল ডেভেলপমেন্ট জাতীয় কিছু কাজ করতে পারি। তাদেরকে ট্রেনিংয়ের সময় এটা খুব স্ট্রিক্টলি বলে দেওয়া যাতে এটা না হয়, তাদেরকে এটা ভালো করে মনিটাইজ করা, প্লাস রুগীদেরও এ ব্যাপারে সচেতন হওয়া উচিত যে আমি এটা নতুনটা ইউজ, যাতে আমার ক্ষেত্রে ইউজ হয়, আমার ক্ষেত্রে কোনো ব্যবহৃত কাপ ব্যবহার না হয়, এটা হলে ভালো। আসলে এটা একা করা যাবে না, সবাই মিলেই, রুগী, থেরাপিস্ট, ট্রেনার, সেন্ট্রাল সবাই মিলে এটা করতে হবে। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সাধারণত গ্রামের মানুষ আমরা যেটা জানি যে কম সচেতন হয়, অশিক্ষিত মুখ্য, এটা নয়, মানে কম সচেতন, এই শব্দটাই সবচেয়ে সুন্দর, সচেতন ব্যবহার, শ্রুতিমধুর, কম সচেতন। তো সেই জায়গায় একজন কম সচেতন মানুষকে তো খুব সহজেই হিজামা করানো সহজ, যে কোনো কিছু বলেই হিজামা করানো সহজ। ঢাকার টু কম্পেয়ার উইথ ঢাকার সাথে যদি কম্পেয়ার করি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ঢাকার মানুষই বা শিক্ষিত মানুষ যিনি হিজামা করছে, কিন্তু গ্রামের একদম খুব সাধারণ মানুষ, একেবারেই সচেতন বা এই ব্যাপারে কোনো কিছু জানে না, সেই হিজামা থেকে দূরে বা তাকে করা যাচ্ছে না, এটার মূল কারণ কি হতে পারে? এখানে অনেকগুলা কারণ এর পেছনে জড়িত। একটা কথা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা ঢাকায় বেশি, ক্যাশ ফ্লো গ্রামে কম, কথা সত্য। আবার নেগেটিভ আমি বললাম যে এদেরকে গ্রামে প্রচারণা নাই, এটাও সত্য যে প্রচারণা করতে হবে আপনাকে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য সচেতন কিন্তু শহরের মানুষ, সে কিন্তু তার শরীরের জন্য টাকা খরচ করে। গ্রামে যেটা আমি যদি গ্যাস্ট্রিকের কথা চিন্তা করি বা বিভিন্ন পেইনের ক্ষেত্রে, সে কী করে, গ্রামের মানুষ ফার্মেসি থেকে বলবে আমার ব্যথা হচ্ছে, একটা ওষুধ দেন, 10 টাকা 20 টাকা সে ওষুধ খেয়ে চলে আসলো। তো এর দ্বারা এটা যে জাস্ট একটু মানে কমে থাকছে, পুরোপুরি সুস্থ হচ্ছে না, সে তো একটু চিন্তা করে না, সে চিন্তা করে আমার 2000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে হিজামা করতে, আমি এটা করবো না। তো এর মানে গ্রামাঞ্চলে হিজামা না ছড়ানোর পেছনে অনেকগুলো কারণ, মানে শহরাঞ্চলে হিজামা এখনো বেশি আছে, গ্রামে নাই। এর পেছনে কয়েকটা কারণ। মূল কারণ হচ্ছে মানুষ এর পেছনে টাকা খরচ করতে চায় না। গ্রামে হিজামার খরচ বেশি, আমরা বা যারা হিজামা থেরাপিস্ট আছে আমরা খরচ বেশি নিচ্ছি। খালি চোখে যদি দেখলে মনে হয় খরচ বেশি নেওয়া হচ্ছে, ব্যাখ্যা আছে অনেক কেন বেশি নেওয়া হচ্ছে, খরচ বেশি এই জন্য নেওয়া হচ্ছে। তো গ্রামে যদি আরো কম খরচে চিকিৎসাটা দেওয়া যেত তাহলে কিন্তু গ্রামের মানুষ আরো নিত। এক, দ্বিতীয় হলো প্রচার। এখন আসলে 2000 আজ থেকে 5-7-10 বছর আগে থেকে হিজামা বেশি প্রচারিত হচ্ছে, এটা বেশিরভাগই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বেশি প্রচার হচ্ছে আর কি। তো গ্রামে যেহেতু এই একটু কম, এখন তো আসলে অনেক প্রায় সমানই হয়ে যাচ্ছে, এটা আরও আগাবে গ্রামে যদি হয়, তো গ্রামের মানুষ এটা নিবে। তো এখানে মূল ব্যারিয়ারটা হচ্ছে খরচ। আরেকটা প্রবলেম হলো স্কিলফুল ওখানে চিকিৎসক নেই। শহরে কিন্তু চিকিৎসক আছে, শহরে ট্রেন ব্যক্তি আছে।
গ্রামে এরকম কম। তো থাকলে গ্রামে যদি এরকম প্রশিক্ষণপ্রাপ্ত বা ডাক্তার যারা আছেন তারা যদি হিজামা করেন, রোগীদেরকে ভালো করে সচেতন করেন, ভালো করে প্রচারণা করা যায় এবং কম খরচে করা হয়, তাহলে ইনশাল্লাহ গ্রামেও চলবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, হিজামা করিয়ে সব রোগী কিন্তু ভালো হবে না। ভালো হবে বা ভালো রেজাল্ট পাবে ওই রোগীগুলা যাদের খাদ্যাভ্যাস খুব সুন্দর, যাদের লাইফস্টাইল সুন্দর, যাদের একটু পরিশ্রমের অভ্যাস আছে। এইটা কিন্তু গ্রামে বেশি। গ্রামের মানুষ অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি এরা রোদে যায়, এরা খাবার এদের হচ্ছে এরা পরিশ্রম করে অনেক, ঘুম এরা আগে ঘুমিয়ে যায়। তো গ্রামের মানুষকে যদি টার্গেট করে হিজামা করা হয়, এরা আসলে উপকার বেশি পায়। তো আরো ছড়াবে ইনশাল্লাহ, জাস্ট কিছু উদ্যোগ নিলে এটা আরো পজিটিভলি আগাবে ইনশাল্লাহ। আমরা আলোচনা শেষে এসে যদি এইভাবে একটু চিন্তা করি যে কোনো একজন পেশেন্ট এক জায়গায় আসলো, এক জায়গায় না বাজিদের কাছে আসলো, এসে সে হিজামার ব্যাপারে আগ্রহী না, বাট সে শুনেছে এই কথাগুলো, সে মনে করে যে এটা একটা কমপ্লিকেটেড বিষয়, কুসংস্কারও হতে পারে, এটা একটা ঝামেলাযুক্ত বিষয়, বাট যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে ইসলামিক ওই পার্সপেক্টিভ থেকে, সে এটার ব্যাপারে আগ্রহী, কিন্তু সে করতে নিজেকে আগ্রহী না। তো ওই ব্যক্তিকে একজন এরকম একজন 50-50 ব্যক্তিকে, যার ইচ্ছে আছে ইচ্ছে নেই, বা একজন নতুন ব্যক্তিকে বাইজিদ কিভাবে কনভিন্স করবে হিজামা করানোর জন্য? প্রথম কথা হলো, যারা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ আছে, যারা হচ্ছে জোর করে আপনাকে কেনাতে চায়, ডাক্তার কিন্তু তাদের মতো না। একটা মানুষ যদি আগ্রহী না হয়, তাকে আমরা জোর করে হিজামা করবো না। তাকে আমি অফার করতে পারি, তাকে আমি লাভ বা উপকারিতা বোঝাইতে পারি যে আপনি এটা কোন এটা উপকার পাবেন, এই তো তাকে আমি এটা বলতে পারি। এখন আমাদের প্রত্যেকেরই ধরেন শরীরে ওই যে রক্ত সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেমন আমরা রক্ত বের করি, রক্তের সাথে কিছু দূষিত উপাদান আছে, এটা প্রত্যেকের শরীরেই আছে। তো এটা সবার, হিজামার সাথে ঔষধের একটা পার্থক্য আছে। স্পেশাল একটা পার্থক্য হলো, ঔষধ কিন্তু সবাই খেতে পারবে না। আপনার হার্টে কোনো সমস্যা নেই, আপনার মাথায় কোনো সমস্যা নেই, ব্রেনের কোনো সমস্যা নেই, আপনি ব্রেনের কোনো ওষুধ খেতে পারবেন না। হ্যাঁ, ফুড আলাদা জিনিস, ফুড আর মেডিসিন দুই জিনিস। চিয়া সিড কিন্তু ফুড, মেডিসিন না। ভিনেগার, মধু, অলিভ অয়েল, এগুলো কিন্তু মেডিসিন বলে না, কিন্তু খাবার সবাই খাবে, মেডিসিন সবাই খাবে না কিন্তু। তো ঔষধ সুস্থ ব্যক্তি নিতে পারে না, ঔষধ কেবলমাত্র অসুস্থ ব্যক্তিরাই নিবে। হিজামার ক্ষেত্রে আমরা যেটা করি, ধরুন আমি জানলা খুলে দিলাম, জানলাটা খুললাম হলো আমি যাতে আমার এখানে বাতাস আসে, এখানে শব্দ আসবে, দুর্গন্ধ সুগন্ধ সবই আসবে। আমি যদি এখানে কাপ বসাই, আমার এখানে আমার জায়গাটা যদি অসুস্থ না হয়, সুস্থও থাকে, এই অংশের যে কিছু টক্সিন আছে, দূষিত উপাদান আছে, রক্তের মধ্যে যে অপ্রয়োজনীয় কিছু উপাদান আছে, এটা বের হয়ে আসবে। এটা বের হওয়ার কারণে এই এরিয়ার কোষগুলা আরও বেশি পুষ্টি পাবে, এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, এখানে নাইট্রিক অক্সাইড রিলিজ হবে। মানে হিজামা কীভাবে কাজ করে এটার ব্যাখ্যায় আমরা যে কথাগুলো বলে থাকি, ওইটা হইলে একজন সুস্থ মানুষেরও রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। তো সুস্থ মানুষ ওষুধ খেতে পারবে না, কিন্তু সুস্থ মানুষ হিজামা করতে পারবে। তো এই সেন্সে সে চাইলে হিজামা করতে পারে। অথবা হাদিস শরীফে কিছু কথা আছে যে কোনো ব্যক্তি যদি এই জায়গায় হিজামা করে, স্পেশালি মাথার মাঝখানে এবং কাঁধের পেছনে, এই অংশের ব্যাপারে কথা আছে, সে যদি অন্য কোনো রোগীর চিকিৎসা নাও করে কোনো ক্ষতি হবে না। হাদিসে এটা এখানে ব্যাখ্যা তো ওলামায়ে কেরাম দেবেন। তো আমরা যেটা করি যে আমরা সুস্থ মানুষরাও যখন হিজামা করি, এই অংশগুলো টার্গেট করে আমরা হিজামা করি। বা শরীরের এমন জায়গাগুলো যেখানে আমরা বেশি অসুস্থ হই, আমাদের ধরেন হজমের সমস্যা টুকটাক সবারই থাকে, গ্যাস্ট্রিক সমস্যা কিছু সবারই থাকে, মাথায় কিছু ব্যথা, কিছু শরীরটা ভার লাগা, তো হিজামা করলে চমৎকার কাজ হয়। তো এটা তারা করতে পারে, চাইলে সে একটু টেস্ট করে দেখতে পারে, অ্যাটলিস্ট ক্ষতি নাই। আমি তো রোগীকে কথা বলবো না যে ভাই এই অ্যান্টিবায়োটিক একটু খেয়ে দেখেন, এরকম তো না। তো হিজামা চাইলে সুস্থ মানুষ করতে পারে। তো এটা আমরা তাকে ওইভাবে বলতে পারি, সে আগ্রহী হলে সে করাবে, নাহলে সে করাবে না। আলোচনার এই পর্যায়ে এসে আমরা যে কথাটা জানতে চাই, হিজামা আসলে কি রোগের কাজ করে? মানে একটা হচ্ছে যে না, সিভিয়ার পেশেন্ট, হার্টের সমস্যা, লিভারের, কিডনির, বা আমার চোখের সমস্যা, ছানি পড়ে গেছে, আমি তো ছানি পড়ার চোখে তো হিজামা করবো না, তাই না? তো বা এরকম কোনো সিভিয়ার পেশেন্ট, সে হাঁপানির পেশেন্ট, যেটা তার অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে, তো এগুলো। বাট স্পেসিফিক্যালি আসলে হিজামা কোন ট্রিটমেন্টের জন্য পারফেক্ট, যেটার জন্য মানুষ করতেই পারে? এটা যদি আমরা চিন্তা করি যে আমরা কিছু অসুস্থতা আমাদের প্রাথমিক পর্যায়ে থাকে, কিছু অসুস্থতা সিভিয়ার হয়ে যায়। তো প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলা শুধু হিজামাতে হয়ে যেতে পারে। কারো যদি সিভিয়ার প্রবলেম হয়, সাথে যদি ডাক্তার সাথে ওষুধ দিয়ে বা লাইফস্টাইল মডিফিকেশন করে তাহলে সে উপকার পেতে পারে। এখন হিজামা একটা চিকিৎসা পদ্ধতি, অনেক রোগের চিকিৎসা হয়। এখন আমরা যদি দেখি যে আসলে রোগটা কেন হয়, রোগের পিছন কারণ সহ যদি আমরা রোগের হিস্ট্রি নেই, তো অনেক রোগ পাবো আমরা মানুষের। আমার মাথা থেকে কিছু চিন্তা করি, একটা মানুষের মাথায় কী রোগ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেনের ব্যথা হতে পারে,
তার চুল পড়ার সমস্যা থাকতে পারে, ঘুম না হতে পারে, তার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, চোখে কম দেখতে পারে, প্যারালাইসিস হতে মানে ফেসিয়াল বেলস পালসি যেটা হয় এটা হতে পারে, তারপর ধরেন মুখের ব্রণ হতে পারে, চর্মরোগ হতে পারে, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, লিভারের প্রবলেম, সবই অসুখ। না অনেক রোগেরই ভালো হয়। এখানে যে ব্যালেন্স করতে পারে মানে সর্বরোগের চিকিৎসা বলে ফেলে, আসলেই অনেক রোগের চিকিৎসা হয়, এটাকে ব্যালেন্স ওয়েতে বলতে হবে। কারণ আচ্ছা, এইখানে আমি একটু পজ করি যে সমস্ত রোগের চিকিৎসা হয় এটা একটা শব্দ, আর সমস্ত রোগের চিকিৎসা করে পরিপূর্ণ সুস্থ হয়, শব্দটা কি পরিপূর্ণ কতটুকু হবে? মানে মানে আমি যেটা প্রশ্নটা ছিল এরকম যে সমস্ত রোগের চিকিৎসা হিজামা এক, আর প্রশ্নের পরের পার্টটুকু সমস্ত রোগের চিকিৎসা হিজামা করা যায়, করে সুস্থ হয়ে যায়, কতটুকু হবে? অনেক রোগের চিকিৎসা হিজামার দ্বারা হয়, সব রোগের চিকিৎসা তো হবে না হিজামার দ্বারা। একটা মানুষের এইডস হয়ে গেছে, আমি তাকে হিজামা করে কি করবো? এটা হলো না, কিন্তু চিকিৎসা যেটা হচ্ছে সেটা করে হাদিসে আছে সব রোগের চিকিৎসা আছে, আমার কাছে নাও থাকতে পারে। আর আমি তো একমাত্র চিকিৎসক, অনেক চিকিৎসক আছে, অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, ইউনানি হতে পারে, হিজামা হতে পারে, আকুপ্রেশার, পাংচার, রোকিয়া, অনেক কিছু হতে পারে। তো আমার সীমাবদ্ধতা সম্বন্ধে আমাকে জানতে হবে। তো এটাই বললাম যে আমাদের অনেক রোগ আমরা হিজামার দ্বারা করতে পারি। হ্যাঁ, যদি সিভিয়ার স্টেজে চলে যায় ওই রোগ আমরা ধরবো না। সিভিয়ার একেবারে নর্মাল স্টেজেই ধরলাম, তাহলে সেই নর্মাল স্টেজের রোগটা কি আমি হিজামা করে পরিপূর্ণ কিওর হতে পারবো কিনা, এটাই হচ্ছে এটা অনেকে হচ্ছে। আমি যেটা বললাম যে আমাদের লাংস, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, খুব মজার ইন্টারেস্টিং একটা বিষয় হলো এজমা, যেটা হাঁপানি, চমৎকার রেজাল্ট পাওয়া যায় হিজামাতে। আচ্ছা, হার্টের সমস্যা বা ব্যথা, বুকের ব্যথা, এখন ব্যথার অবশ্যই ডায়াগনোসিস লাগবে। এইখানে এটার হলে মানে আপনার দক্ষতার বিষয়টা, ডায়াগনোসিস আগে। রোগের যে কোনো রোগের চিকিৎসার মূল একটা অংশ হচ্ছে ডায়াগনোসিস। এই যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, টেস্ট করাতে যায় কেন? ডায়াগনোসিস করার জন্য যে আমার আসলে প্রবলেমটা কোথায়। ওষুধ তো সবার জানা, ডাক্তার জানে, ফার্মেসিতেও জানে, বইয়েও আছে, আমার হয়েছে কোনটা। তো গুগলও জানে, ডায়াগনোসিস, চ্যাটজিপিটি, সবাই জানে। তো ডায়াগনোসিস অনুযায়ী যদি আমরা আগাই চেষ্টা করি তাহলে সহজ। এখন যে রোগী আমার কাছে আসলো, ওই যে আগে দেখতে হবে রোগটা কেন হলো, ওই করণ মানে তার রোগের কারণ অনুযায়ী যদি আমরা আগাই। যেমন ধরেন আমরা হিজামার হাদিস পাইছি কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা ওনারা হিজামা করাইছেন। ওনাদের যে জীবন পদ্ধতি ছিল, ওনাদের খাবার কেমন ছিল, ওনাদের ঘুম কেমন ছিল, ওনাদের ব্যায়াম কেমন ছিল, লাইফস্টাইল, ওই জীবনের সাথে আমি আমার যত বেশি আমার জীবনকে মিলাইতে পারবো, রোগীর জীবনকে মিলাইতে পারবে, তত বেশি তার কোষগুলা সুস্থ থাকবে না। আমি তো ডাক্তারের ভাষায় বলতে চাই, সে সুস্থ থাকবে, তার কোষগুলা সুস্থ থাকবে, তার অন্য কোনো রোগ হবে না, তার ভুঁড়ি নাও হইতে পারে, তাই না? তো আমি শুধু হিজামাতে শেফা আছে এই হাদিস নিলাম, কিন্তু আল্লাহ রসুলের জীবনের মতো জীবন করলাম না, ওই রকম ঘুম খাওয়া দাওয়া, আগে ঘুমাইলাম না, আগে একটু ব্যায়াম করলাম না। তো যত বেশি মানে সে সুন্দর জীবনযাপন করবে, মানে বাঁধ দেওয়া বলে না, শহরে বাঁধ দেয় বন্যার পানি যাতে না আসে। আমরা যদি সুস্থ থাকতে চাই আমাকে বাঁধ দিতে হবে, হয় ওষুধ দিয়ে দিতে হবে অথবা লাইফস্টাইল, ডায়েট মডিফিকেশন এগুলো দিয়ে দিতে হবে। তো যে ব্যক্তির ডায়েট সুন্দর, লাইফস্টাইল সুন্দর, সে তো এমনি অসুস্থ কম হবে, আর বাকি যেটা আছে সেই আমাদের হয়ে যাবে। এখন সে যদি বাজে খাদ্যাভ্যাস, বাজে লাইফস্টাইল, কোনো ব্যায়াম নাই, এগুলা করে জীবনটাকে একেবারে এত বাজে অবস্থায় রেখে, মানে শরীর খারাপ অবস্থায় নিয়ে গেছে। মোবাইল 5% চার্জ আছে, এটা 100% চার্জ করতে অনেক সময় লাগবে। আরেকটা মোবাইল অলরেডি 80% আছে, এটা ফুল চার্জ করতে বেশি সময় লাগবে না। তো রোগীর যদি মানে ডায়েট লাইফস্টাইল ভালো থাকে, সেই জামা করে খুব দ্রুত উপকার পাবে ইনশাল্লাহ, পাচ্ছে আমরা যেটা দেখতেছি। আর যদি একান্তই খুব বেশি খারাপ অবস্থায় চলে যায়, তাহলে তাদের আমরা বলি যে ডাক্তার দেখান, ওষুধ খান। তো এরকম অনেক রোগী হিজামার দ্বারা ভালো হয়। সাথে যদি তার ডায়েট এবং লাইফস্টাইলটা অ্যাড করা হয় তাহলে সে আরও উপকার পাবে। জাস্ট আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন এখন তো আমাদের দেশে ফ্রিল্যান্সার আছে, অনেকে এই পেশায় সম্পৃক্ত, সারা রাত কাজ করেন। আমার কাছে একটা রোগী আসলো, সে বললো আমার অনেক মাথা ব্যথা, বয়স তার 25, তার প্রচণ্ড মাথা ব্যথা, তার পেটের মধ্যে হজম সমস্যা হয়ে গেছে, তার কোমর ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, চুল পড়তেছে, তার মুখে ব্রণ হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। তো হিস্ট্রি নিয়ে দেখলাম সে হচ্ছে সকালে ঘুমায়। তো এই ঘুম আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন এই রোগী যদি এই পেশায় থাকে, এই লাইফস্টাইলেই থাকে, সে কিন্তু মানে হিজামা করে উপকার পেলে ওটা স্থায়ী হওয়া মুশকিল, আবার ফিরে আসবে। তো হিজামা করে অনেক রোগ ভালো হওয়া সম্ভব যদি সে তার ডায়েট লাইফস্টাইলটা আরও ঠিক রাখে। একটা মানুষ ধরেন ওজন কমাবে, সে যদি আমাকে বলে আমি হিজামা করে ওজন কমাবো, সে 5 বেলা ভাত খায়, বিরিয়ানি খায়, ফ্যাটি খাবার খায়, ওজন কমবে?
তাকেও তো কিছু কাজ করতে হবে। তো চিকিৎসার যে নিয়ম ডাক্তাররা কিন্তু লিখে দেয় এটা নিষেধ, এটা করবেন না, এটা করবেন না, আবার হচ্ছে এতদিন পরে আবার আসবেন। ওই ডাক্তারের সাথে মিলিয়ে যদি হিজামার কথা আমরা চিন্তা করি, হিজামা তো সেম, রোগী যদি ফলো আপ করতে থাকে, ফলো আপে আসতে থাকে, সে যদি নিয়ম করণীয়গুলো করতে থাকে, বর্জনীয়গুলো বর্জন করতে থাকে, সাথে হিজামা কন্টিনিউ করতে থাকে, আশা করা যায় বড় একটা অংশ সুস্থ হবে ইনশাল্লাহ, হচ্ছেও। এই জায়গাতে আমরা আলোচনা শেষেরতেই চলে এসেছি। সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন যেটা আসলো যে কম্পারেটিভলি যেটা একটু আগে আলোচনা হচ্ছে, বাংলাদেশের হিজামা কস্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে টু কম্পেয়ার উইথ দ্য, মানে আমাদের ইনকামের সাথে যদি কম্পেয়ার করি, যে লাইক একটা ডাক্তারের কাছে গেলাম, আমি আমার 1000 বা 1500 টাকা ভিজিট নিল, ওষুধ দিল আরও 1000-1500 বা 2000 টাকা, এটা খেলাম মোটামুটি, তারপরে ভালো হয়ে গেলাম বা ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়, পরবর্তীতে ফলো আপে প্রয়োজনও পড়ছে না বা পড়ে না। সেক্ষেত্রে হিজামাতে তো কন্টিনিউ কয়েকটা ফলো আপ করতে হবে এবং প্রতিটা রাউন্ডের বা প্রতিটা সেশনের তো একটা ভালো খরচ যাবে। তো আমাদের মতো সমাজে বা যারা ইনকাম যে শ্রেণী যারা চিকিৎসা নিচ্ছে সবাই না, হ্যাঁ, এদের জন্য কি এটা এফোর্ড করা অনেক বেশি কঠিন নয়? সেই ক্ষেত্রে হিজামার কস্টিংটাকে আরও কমিয়ে আনা যায় না? ডেফিনেটলি কমানো যায়, এটা সত্য। আবার দেখেন অনেক সেন্টারে দেখবেন এরা হিজামার খরচ বেশি নিচ্ছে, এরা ডিসকাউন্টও দিয়ে থাকে, কমানো যায়, কথা সত্য। কিন্তু এখানে জাস্ট আমি যদি ডাক্তারের সাথে কম্পেয়ার করি, সিম্পল একটা গ্যাস্ট্রিকের পেশেন্ট, মানে গ্যাস্ট্রিক জনিত সমস্যা হচ্ছে, সে কিন্তু বছরের পর বছর ওষুধ খাচ্ছে, মাথা ব্যথা বা হাই প্রেশার, উচ্চ রক্তচাপের জন্য। আচ্ছা, উচ্চ রক্তচাপের জন্য হিজামা খুব ভালো কাজ করে, এটা রিসার্চ আছে, জার্নালে অলরেডি পাবলিশড, একদম মানে সিস্টেমেটিক রিভিউ আছে, এর সাইন্টিফিকলি প্রুভ উচ্চ রক্তচাপে হিজামা ভালো কাজ করে, নির্মূল হয়। এখন কথা হচ্ছে, যেই রুগীটা সে কন্টিনিউ ওষুধ খেত, 1 বছরে তার কী পরিমাণ টাকা যাচ্ছে, সে যদি কয়েকটা সেশন হিজামা করে ভালো হয়, তো কম্পারেটিভলি কিন্তু আসলে বরঞ্চ হিজামাতেই কম যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এককালীন বেশি খরচ হচ্ছে, আর এখন ডাক্তারের ওখানে হয়তো এককালীন বেশি যাচ্ছে না, ভিজিটের পরে হয়তো টেস্ট করে খরচ কিন্তু বরঞ্চ ডাক্তারের কাছে আমরা বলি যে বেশি যায়, হিজামাতে কম এই জন্য যায়। আর হিজামাতে এই জন্যই বেশি খরচ নেওয়া, একটা রোগীর পেছনে কিন্তু অনেক সময় দেওয়া হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা রোগীর পেছনে সময় দিতে হয়, সেট আপের কিছু বিষয় থাকে, ক্লিনিক্যাল সেট আপ, সব মিলিয়ে খরচ আছে, একেবারে যে কম তা না। তবে এটা আরও কমানো গেলে আরও ভালো হবে, এটা সত্য যে আসলে এত ব্যাক এন্ডের বিষয়গুলো তো রোগী আসলে দেখবে না, রোগী দেখবে আমার নগদ কত যাচ্ছে। তো এইটা আসলে কমানোর আরও উচিত, আরও কমানোর যদি আর সুযোগ হয়, আমাদের এই ইকুইপমেন্টগুলো যদি খরচ আরও কমে যায়, আর রোগীর ফ্লো যদি আরও বাড়ে, যদি ধরেন ডেইলি যদি আপনার 50টা রোগী আসে বা 100টা রোগী আসে, আপনি তাহলে অল্প খরচেও কিন্তু করতে পারেন। তো আস্তে আস্তে এটা কমবে ইনশাল্লাহ। আমরা যদি চিন্তা করি বিগত বছরগুলোতে আরও অনেক খরচ বেশি ছিল রোগীদের বিভিন্ন চেম্বারে, হয়তো আস্তে আস্তে কমে আসতেছে, তো সামনে আরও কমবে ইনশাল্লাহ। দর্শক, আমরা সাম্প্রতিক আজকে হিজামা নিয়ে কথা বলছিলাম, শুনছিলাম বাজিদের কথা। সে হিজামা নিয়ে বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েছে, আমাদের উত্তরগুলো দিয়েছে, যেগুলোতে আমরা অনেক কিছু ইনস এবং আউটস যেগুলো আমরা জানি না সেগুলো আমাদের সামনে এসেছে। আলোচনা করতে করতে একটা বিষয় আমার ঘটনা মনে পড়েছে, একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা গল্প, যে গল্পটা অনেকেই শুনেছেন, আপনারা অনেকেই জানেন, প্রচলিত গল্প। একটা গ্রামে একজন ডাক্তার ছিল, সাথে একজন নাপিতও ছিল, 2জন ছিল। তো নাপিত মূলত ডাক্তার হয়ে গেছে, আর ডাক্তার মূলত কিছুই করতো না বা কিছু করতে পারতো না, কারণ নাপিতের কাছে যে যেত, যে কোনো সমস্যা নেই সে তার খুর দিয়ে সেই সমস্যাকে কেটে ফেলতো বা সমাধান করে ফেলতো। গল্পটা কিছুটা সামারাইজ এরকম। ফোড়া নিয়ে গেছে, তো সে ধুম করে ফোড়াটা কেটে দিয়েছে, পরবর্তীতে ভালো হয়ে গেছে। বা কোনো একটা ব্যথা নিয়ে গেছে, ওখানে কেটে ফেলেছে, কেটে ফেলে ব্যথাটা ভালো করেছে। তো পরবর্তীতে ডাক্তার দেখলো যে এই গ্রামে সে ব্যবসা করতে পারছে না, তার পক্ষে ব্যবসা করা সম্ভব না, সে ব্যবসাকে কুলিয়ে উঠতে পারছে না। ডাক্তার খুব বুদ্ধি করলো, বুদ্ধি করে কি করা যায় এটা চিন্তা করে সে নাপিতকে ডাকলো, ডেকে বললো যে দেখো, আসলে আমি ডাক্তার, আমি তো রেজিস্টার্ড ডাক্তার, কিন্তু আমার তো আসলে কোনো পেশেন্ট নেই, আমার তো কোনো কিছু হচ্ছে না। আমি চেয়েছি যে এই গ্রাম ছেড়ে আমি চলে যাব, তোমাদের সাথে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব, বরং তুমি গ্রামে থাকো, সবাই তোমার কাছে আসে, তোমার ট্রিটমেন্ট নাই, তোমার কাছে ভালো হয়। তো যাওয়ার আগে আমার ডাক্তারি বিদ্যা তোমাকে শিখিয়ে দিতে চাই। তো নাপিতও দেখলো যে বাহ, এতদিন তো আমি অনেক পরিশ্রম করেছি, অনেক লোক আসে, ঠিক আছে, কিন্তু আমার তো কোনো প্রেস্টিজ নেই বা আমার সম্মান নেই, আমাকে তো কেউ সম্মান করছে না একজন ডাক্তার হিসেবে। তো সে খুব যত্নের সাথে ডাক্তারের কাছ থেকে ডাক্তারি বিদ্যাগুলোকে শিখে নিল এবং যতটুকু সময় লাগে তাকে শিখে ডাক্তার তার এলাকা থেকে চলে গেল। পরবর্তীতে নাপিত যখন তার ট্রিটমেন্টকে আবার শুরু করলো, তো বিভিন্ন সমস্যা নিয়ে আসলো, যে ঘাড়ে একজন ফোড়া নিয়ে এসেছে, এসে বললো যে আমার এটা ঠিক করে দেন। তো নাপিত খুর ধরে কাটতে গিয়েছে, গিয়ে দেখে যে আরে এখানে তো এই ভেন আছে, এটা কাটলে তো এটা সমস্যা হবে। তো পরবর্তীতে কাটা বন্ধ করে দিল। এরকম করতে করতে অনেকগুলো ঘটনা ঘটতে ঘটতে দেখলো যে আসলে সে ডাক্তারি বিদ্যা শেখার কারণে, আসলেই ডাক্তারি বিদ্যা শেখার কারণে তার যে হাতুড়ি ডাক্তারি ছিল, বিদ্যাটা ছিল, সেটা আসলেই কাজে লাগছে না, এবং সে একসময়
নিজেই গ্রাম থেকে চলে গেল এবং পরবর্তীতে আসল যে ডাক্তার সে ফিরে আসলো। দর্শক, আমরা আশা করি যারা হিজামা প্র্যাকটিস করছেন এখন, যারা নন ডাক্তার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের অবস্থা এরকম হবে না, কখনোই মাঠ থেকে পালিয়ে যাবে না, তারা অবশ্যই থাকবে। এবং যখন এই ফিল্ডে আসল যারা MBBS বা FCPS যারা যেই ধরনের ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার যারা, সেটা যেটাই হোক, BDS বা যেই হোক না কেন, তারা যখন আসবেন, তারা আসার কারণে আমাদের যারা হিজামা এখন প্র্যাকটিস করছেন, হিজামাকে একটা জায়গায় এস্টাবলিশ করেছেন, নিয়ে এসেছেন, দাঁড় করিয়েছেন, মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করেছেন, মানুষকে সুফল দিচ্ছেন, আশা করি তারা মাঠ থেকে পালিয়ে যাবেন না, এটা আমাদের আশা। এবং তারা দুইজন মিলে কম্বিনেশন করে একটা চিকিৎসা পদ্ধতিকে এস্টাবলিশ করবেন, যেটা দ্বারা মানুষ উপকৃত হবে, মানবতা উপকৃত হবে, আমরা উপকৃত হবে, সেই আশা করছি। ততদিন পর্যন্ত সামনে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।